ঘটনাটি এখন থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে ঘটেছিল। আর ঘটনাটি ঘটেছিল ওনার নানার সাথে। ওনার নানার নাম মকবুল হোসেন। উনি একজন সাবেক মেম্বার ছিলেন, সবাই তাকে মকবুল মেম্বার নামেই চিনতেন। ঘটনাটি ওনার নানা ওনার মাকে বলেছিলেন, আর মোয়াজ্জেম ভাই তার মার কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। ওনার নানা এখন থেকে প্রায় 50 বছর আগে কলকাতায় একটা চাকরি করতেন। কিসের কাজ করতেন সেটা অবশ্য মনে করতে পারে নাই মোয়াজ্জেম ভাই, এই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। তো ওনার নানা প্রতি মাসে একবার বাসায় আসতেন। ওনার নানি ছিলেন গৃহিণী, সংসারের কাজ তো করতেন, এছাড়া নানাদের যেই ক্ষেতগুলো ছিল, ওই বাড়ির আশেপাশের ক্ষেত যেগুলো ছিল সেখানে টুকটাক শাকসবজি চাষ করতেন। এটা করে উনি বেশ আনন্দই পেতেন। আর এখন থেকে আরো 50 বছর আগে এত গাড়ি ঘোড়া তো চলতো না, অনেকটা পথ মানুষ কিন্তু হেঁটে বেড়াতো। কেননা একদম বাড়ি পর্যন্ত আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা ভালো ছিল না। নির্দিষ্ট রাস্তা, গাড়িতে আসতে হতো, এরপরে হাঁটতে হতো, কখনো আবার নৌকা আসতে হতো, এইভাবে কিন্তু কয়েকদিন লাগতো এরকম আসা যাওয়া করতে। আর কলকাতা থেকে আসতে হলে বেনাপোল বা এই সাইড দিয়ে তাকে আসতে হতো, বেশ কষ্ট করেই আসতে হতো আর কি। এছাড়া কলকাতা থেকে কিন্তু স্টিমার চলতো। ওই স্টিমার একদম এই দৌলতদিয়া ঘাট, এখন যেটা রয়েছে আদিচা ঘাট, এখানেও কিন্তু স্টিমার আসতো। তো যখন যেভাবে সুবিধা হতো আর কি, উনি ওভাবে আসতেন। তো এরকমই একবার নানা বাড়িতে ফিরছেন। তো উনি মূলত ওই গ্রামের কাছেই চলে আসছেন। তো ক্ষেতের বাতর বা আইল, ওখানে স্থানীয়ভাবে বাতর বলে আর কি। তো এই ক্ষেতের আইল দিয়ে যখন উনি হেঁটে আসছিলেন, তখন দেখলেন যে কিছু কিছু ক্ষেত তখনও বোনা হয় নাই, হাল চাষ করে রাখা হয়েছে আর কি, এখনো হয়তো বা ফসল বোনা হয়নি, এরকম অবস্থায় রাখা হয়েছে। তো উনি কিন্তু তখন এমন একটা অবস্থা যে মাগরিবের আজান তখনও দেয়নি, দিবে দিবে ভাব, এমন একটা অবস্থা। উনি তখন চিন্তা করলেন যে মাগরিবের আজান তো এখনই দিয়ে দেবে বা দিয়েও দিয়েছে, এখন হেঁটে বাড়ি পর্যন্ত যেতে গেলে তো মাগরিবের রক্ত পার হয়ে এশার রক্ত হয়ে যাবে। উনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তেন, প্র্যাকটিসিং মুসলিম ছিলেন একজন, তো উনি সবসময় একটা মুসল্লা বা জায়নামাজ রাখতেন কাছে, বা বড় একটা চাদর রাখতেন, ওটাকে উনি জায়নামাজ বা মুসল্লা হিসেবে ব্যবহার করতেন। উনি ক্ষেতের একটা জায়গায় পশ্চিম দিক ওইটা উনি শনাক্ত করে ওইখানে উনি ওনার ওই চাদরটা বিছিয়ে সালাত আদায় করছেন। উনি যখন সালাত আদায় করছিলেন তখন মনে হলো পাশে কেউ একজন আছে যে হাঁটাহাঁটি করছে। অনেক সময় আমরা যদি সামনের দিকে তাকিয়েও থাকি, আশপাশে যদি কেউ থাকে, তখন কিন্তু বোঝা যায়। এখন উনি নামাজে দাঁড়িয়ে উনি তো তাকাতে পারছেন না চারদিকে, তবে উনি বুঝতে পেরেছেন না আশেপাশে কেউ একজন আছে। আর আশেপাশে কেউ একজন থাকাটা তো অস্বাভাবিক কিছু না, তখন তো মানে গভীর রাত না, আশেপাশে কেউ থাকতেই পারে। তখন সদ্য মাগরিবের আজান দিয়েছে এমন একটা সময়, চারপাশে এখন অনেক পরিষ্কার। উনি মাগরিবের নামাজটা যখন শেষ করেছেন, শেষ করার পর উনি পেছন দিকে তাকিয়েছেন, সালাম ফেরানোর পরে দেখলেন ছোট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, একটা ছেলে বাচ্চা, বয়স আনুমানিক 6 থেকে 7 বছর হবে। তো এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। নানা চিন্তা করলেন যে এই বাচ্চা ক্ষেতের মাঝে, আশেপাশের লোকজন দেখছি না, তো এ কি পথ হারিয়ে ফেললো নাকি? তো উনি আবার জিজ্ঞেস করছেন যে, ও বাবু, তোর বাড়ি কোথায় রে? তোর বাবার নাম কি, দাদার নাম কি? ওই বাচ্চা কোনো কথা বলে না, বাচ্চাটা খুব মায়াবী করুণ চোখে নানার দিকে তাকিয়ে আছে। তো নানা তো প্রশ্ন করার পরে কোনো উত্তর পাচ্ছেন না। নানা আবার টুকটাক ঝাড়ফুঁক জানতেন, এবং কিছু কিছু ক্ষেত্রে উনি জিনে ধরার রোগীর ঝাড়ফুঁকও করেছেন। অনেক বড় কবিরাজ ছিলেন, বিষয়টা এরকম না, মানে এমনি টুকিটাকি ঝাড়ফুঁক জানা আর কি, যেটা 8-10টা সাধারণ কবিরাজের মতোই বলতে হবে আর কি। খুব এক্সট্রা অর্ডিনারি কাজ করতে পারতেন, বিষয়টা এরকম না। এমনি আশেপাশে কেউ যদি কোনো সমস্যায় পড়তো ঝাড়ফুঁক করে দিতেন। তো উনি চিন্তা করেছেন যে বাচ্চাটা আসলে কার, পথ হারিয়ে ফেলেছে নিশ্চয়ই, এখন রাত হয়ে গেলে এই বাচ্চাটা কোথায় যাবে। উনি তখন চিন্তা করলেন যে বাচ্চাটাকে দেখি একটু লোকালয়ে নিয়ে যাই, নেয়ার পর অন্য লোকদের সাথে কথা বলি, হবে আশেপাশে কারো বাচ্চাই হবে, হয়তো অন্য লোকে চিনবে, গ্রামে তো একজন আরেকজনকে চেনে, খুব বেশি সমস্যা হবে না। তখন
ওই বাচ্চাটাকে আবার জিজ্ঞেস করছেন যে, ও বাবু, তুই কি কোনো বিপদে পড়ছিস নাকি? তখন বাচ্চাটা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় যে হ্যাঁ, সে বিপদে পড়ছে। নানা কি করলেন, ওই নামাজ থেকে উঠে ওনার চাদরটা একটু ঝেড়ে নিলেন, বাতাসে একটু ঝাড়িয়ে দিলেন, ধুলাবালি লাগছে, এরপর ভাঁজ করে ওটা আবার ব্যাগের ভিতর রেখে উনি ওই বাচ্চাটাকে আর কোনো প্রশ্ন না করে হাত ধরেছেন, যে হাত ধরে আস্তে আস্তে নিয়ে যাবেন আর কি। ছোট বাচ্চা মানুষ অনেক সময় এদিক ওদিক দৌড় দেয়, তখন আবার এই মাঠের ভিতরে তাকে কোথায় খুঁজবে নেই। বাচ্চারা তো একটু চঞ্চল প্রকৃতির হয়েই থাকে, দেখা গেল যে একটা অপরিচিত লোককে দেখে সে ভয় পেয়ে সে আবার একদিকে দৌড় দিয়েছে, তখন আর একটা সমস্যা হবে। ওই চিন্তা করে উনি হাত ধরেছেন যে হাত ধরে উনি নিয়ে যাবেন। তো বাচ্চাটা যখন হাত ধরেছেন, হাত ধরার পর উনি এগিয়ে যাচ্ছেন আর প্রশ্ন করছেন বিভিন্ন প্রশ্ন, তো বাচ্চাটা কোনো কথা বলে না। কিছুক্ষণ পর হঠাৎ করে নানা একটা অদ্ভুত ফিলিংস উনি পান আর কি। সেটা হচ্ছে, উনি যখন খপ করে হাত ধরেছেন, এই বাচ্চার হাতটা ছিল মারাত্মক লেভেলের ঠান্ডা। তখন কিন্তু শীতকাল না, এত ঠান্ডা হওয়ার কথা না। উনি শুরুতে কিন্তু বুঝতে পারেন নাই যে ব্যাপারটা কি। উনি যখন বুঝতে পারলেন যে এইটা কোনো মানুষের হাত না, কিন্তু উনি এখন যদি ওই অবয়বটাকে বুঝতে দেন যে উনি বুঝে ফেলেছেন যে ওইটা মানুষ না, তাহলে যে কি বিপদ হবে এটা তো নানা খুব ভালো করেই জানেন। উনি নানা যে দোয়া দুরুদ জানতেন উনি পড়ছেন সেটা। এদিকে চারদিকে অন্ধকার নেমে এসেছে, তো নানার কাছে একটা ছোট্ট টর্চ লাইট ছিল। ওই সময় প্রেক্ষাপটে যে টর্চ লাইট গুলো পাওয়া যেত, আলো খুব বেশি হতো না, তখন নানা কি করেছেন, ওই টর্চ লাইটটা জ্বালিয়েছেন সামনে দেখার জন্য আর কি। অনেক সময় ক্ষেত খামারের ভিতরে কিন্তু সাপ থাকে, ওই সাপগুলো রাস্তা পার হয় বা রাস্তার উপর শুয়ে থাকে, তখন কিন্তু খুব ঝামেলা হয় আর কি। যদি সাপের উপর পা পড়ে তখন তো কামড় দিয়ে উঠবে। তো উনি তো লাইট যখনই জ্বালিয়েছেন তখন প্রথমবারের মতো ওই বাচ্চাটা কথা বলে ওঠে। সে বলে ওঠে, এই লাইট বন্ধ করেন। মানে একটা হুকুম করছে আর কি। ছোট বাচ্চা যদি একটা বয়স্ক মানুষকে হুকুম করে, এটা কেমন শোনা যায়, ওরকমই শোনা যায়, এই লাইট বন্ধ করেন। যদিও আবার আপনি করে বলছে, কিন্তু বেশ ধমকের সুরে আর কি। নানা কিন্তু লাইট বন্ধ করছেন না। নানা বুঝতে পারছেন যে এই লাইটের আলো ওর ভালো লাগছে না, তাহলে লাইট বন্ধ করা যাবে না। নানা কিন্তু ওর হাত ছাড়েন নাই, ওর হাত ধরেই রাখছেন, নিয়ে আসতেছেন। নানা যে বুঝেছেন এইটা কিন্তু তাকে বুঝতে দিচ্ছে না। এদিকে হাঁটতে হাঁটতে একটা পুকুরের কাছে চলে আসছেন। ওই পুকুরের ওইখানেও কিন্তু কোনো জনবসতি নাই। ওইখান থেকেও যদি আরো 15 মিনিট হাঁটা যায় তখন লোকালয়ে পৌঁছাতে পারবেন। যেহেতু আশেপাশে কোনো জনবসতি নাই, নানা তো কোনো বাড়িতে গিয়েও সাহায্য চাইতে পারছেন না। তো যখনই ওই পুকুরের কাছে আসছেন তখন মনে হয় ওনার হাতে আর কিছু নাই, মানে একটা হাত যে উনি চেপে ধরে রেখেছিলেন, মনে হচ্ছে হাতটা শূন্য, উনি শুধু শুধু মুঠ পাকিয়ে আছেন আর কি। উনি পেছন দিকে তাকালেন, দেখছেন ওই বাচ্চাটা নাই। নানা চিন্তা করলো এই জিনিসটা কই গেল। আবার মনে মনে ভাবলেন যে ভালোই হয়েছে, এই আপদটা বিদায় হয়েছে, ভালোই ভালোই বেঁচে গেছেন উনি। তাড়াতাড়ি এখন বাড়ির দিকে উনি এখন আগাবেন। হঠাৎ করে নানা শুনতে পেলেন তার আশেপাশে, সামনে পিছনে ডানে বায়ে যে গাছগুলো আছে, মনে হচ্ছে সব দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে কেউ। তখন নানা তো মনে মনে দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। যা যা জানতেন, আগে তো টুকটাক পড়তেছিলেন আর কি, এখন আরো বেশি করে পড়া শুরু করছেন। আসলে উনি ওই অবস্থাতে খুব ভীত হয়ে যান। উনি তো আসলে অত বড় মাপের কবিরাজ ছিলেন না, টুকটাক কিছু জানতেন। হঠাৎ করে চতুর্দিকে এরকম ভাঙচুর শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যে ভয়ঙ্কর কোনো কিছু একটা সবকিছু দুমড়ে মুচড়ে ফেলছে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর আওয়াজ পেছন থেকে ভেসে আসে, বলে, আজকে কই যাবি রে? আমাদের তো খুব জ্বালাস তুই, মানুষের উপকার করার খুব শখ, তাই না? উপকার করার কথা বলে আমাদেরকে জ্বালাস, আজকে তোর রক্ষা নাই রে। তো নানা আর পিছন দিকে তাকায় নাই যে কথা কোত্থেকে আসতেছে। নানা দিয়েছেন এক দৌড়, লোকালয়ের দিকে এক দৌড় দিয়েছেন। চিন্তা করছেন এক দৌড় দেই আর কিছু করবে না, কিন্তু না,
নানা যখনই দৌড় শুরু করেছেন, নানার জামার কলারটাকে যেন খপ করে ধরে ফেলেছে, আর কলার ধরে ওনাকে উঁচু করে ফেলার চেষ্টা করছে। ওই অবস্থাতেও কিন্তু নানা দৌড়াচ্ছেন। নানা এতটুকু বুঝতে পেরেছিলেন এত শক্ত হাতটা মোটেও নরম না, খুবই শক্ত হাত, তার জামার কলারটা খপ করে ধরেছেন। যখন জামার কলারটা কেউ খপ করে ধরে তখন কিন্তু ওই হাতটা কেমন শক্ত না নরম কিছুটা কিন্তু অনুভব করা যায়। নানা কিন্তু বুঝতে পেরেছিলেন। নানা তো দাঁড়াচ্ছেন না, আর ওই জিনিসটা নানাকে উঁচু করে ফেলার চেষ্টা করছে, থামানোর চেষ্টা করছে। নানা দৌড়াচ্ছেন আর কলারও এটা ছাড়ে না, মনে হচ্ছে ওই জিনিসটাও শূন্য ভাসতে ভাসতে তার পিছন পিছন আসছে। আর নানা তো একটা পর্যায়ে দোয়া দুরুদ পড়া বন্ধ করে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করছে, এ কে কোথায় আসো রে, আমারে ধরো, আমারে মেরে ফেললো। তো নানা যে চিৎকার চেঁচামেচি করছেন, গ্রামগঞ্জে তো আসলে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, তখন মানুষ সন্ধ্যার পরেই ঘরের ভিতরে ঢুকে যেত। শীতকাল হোক আর গরমকাল হোক, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু শব্দ ভেসে আসতো। এখন তো ঘরে ফ্যান ট্যান চলে, এই জন্য মানুষ অতটা শব্দ পায় না। মানুষ যত শুনতে পাচ্ছে যে চিৎকার চেঁচামেচি। আর এই ধরনের বিপদে কেউ যদি পড়ে, গ্রামের লোকজন কিন্তু দেশি অস্ত্র শস্ত্র হাতের কাছে যা আছে, দা, বটি, শাবল, কাঁচি, কুড়াল, তাই নিয়ে বের হয়ে আসে। মহিলারাও ঝাড়ু থেকে শুরু করে নিয়ে হাতের কাছে যেটা পায় সেটা নিয়ে বের হয়ে আসে মানুষকে উদ্ধার করার জন্য। তো ওনার চিৎকার শুনে আশপাশ থেকে তো সবাই বের হয়ে আসছে, যার হাতের কাছে যেটা ছিল। তো লোকজন যখন আসা শুরু করছে, নানাও দেখছেন দূরের লোকজন আসতেছে, এমত অবস্থায় নানাকে ছেড়ে দেয়। আর পেছন থেকে বলে ওঠে, দেখে নেব রে তোকে, দেখে নেব। ইতোমধ্যে নানা কাছে লোকজন চলে আসে, নানাকে ধরাধরি করে এদের একজনের বাসায় নিয়ে যায়। তো ওইখান থেকে নানার বাসাতে খুব দূরে ছিল বিষয়টা এরকম না, তবে নানা আসলে এতটাই ভয় পেয়েছিলেন যে ওই অবস্থায় আর ওই বাড়ি থেকে উনি আর রাত্রে বের হন নাই। ওই বাড়ির লোকজনও নানাকে রেখে দেন। সকাল হলে উনি ঠিকঠাক মতোই নিজের বাসায় পৌঁছে যান। তো নানি তো জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তোমাকে এরকম বিধ্বস্ত লাগছে? তখন নানা বলেন যে এই ঘটনা, আমি তো বাড়ির কাছেই ছিলাম, আর একজনের বাসায় ছিলাম, এই রাত্রে তো এই ঘটনা ঘটছে। তো এই ঘটনা যখন ঘটে তখন মোয়াজ্জেম ভাইয়ের মায়ের বয়স ছিল 5 থেকে 6 বছর। যখন ওনার মায়ের বয়স প্রায় 11-12 বছরের মতো, তখন মোয়াজ্জেম ভাইয়ের মাকে মোয়াজ্জেম ভাইয়ের নানা এই ঘটনাটি বলেছিলেন। আর নানা পরবর্তীতে নাকি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। আর মোয়াজ্জেম ভাইয়ের মা 2022 সালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। মোয়াজ্জেম ভাই ওনার মা এবং নানার জন্য দোয়া চেয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, শুনলেন আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা, আমাদের থার্সডে নাইটের 155তম আয়োজনের প্রথম ঘটনা আমরা শেয়ার করলাম একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের। চলুন চলে যাব আমাদের এবারের 155তম এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মেহেদী হাসান। ওনার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামে। ঘটনাটি ওনাদের বাড়ি থেকে কয়েক মাইল দূরে ঘটেছিল 2020 সালে। আর যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল তারা এই মেহেদী হাসান ভাইদেরই দুঃসম্পর্কের চাচা চাচি। মূলত চাচার যিনি মেয়ে ছিলেন তাকে ঘিরেই ঘটনাটি প্রকট হয়ে ওঠে। চাচার নাম ছিল নূর ইসলাম আর চাচির নাম ছিল জাহানারা। এই চাচা এবং চাচির ছিল 2টি মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল, ছোট মেয়ে তখনও বিয়ে করেন নাই বা তখনও তার বিয়ে হয়নি। বড় মেয়ের ছিল 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা ছিল মোটামুটি বড় বলতে তার বয়স 10-11 বছর, আর মেয়েটির বয়স ছিল 3-4 বছর। এই যে নূর ইসলাম চাচা, এই নূর ইসলাম চাচার বড় মেয়ের যে শ্বশুর বাড়ি ছিল তার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ছিল। সন্ধ্যা হলেই যখন হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজা অর্চনা করতেন তখন তারা শঙ্খ বাজাতেন, অনেক শব্দ হতো। আবার ওনারাও মাগরিবের নামাজ আদায় করতেন। সাধারণত ওই সময়ে বাড়ির মহিলারা, সেটা হিন্দু বাড়ি হোক আর মুসলিম বাড়িরই হোক, তারা কিন্তু
ওই সময়টাতে ঘরের ভিতরে চলে যেতেন। সন্ধ্যাবেলায় কিন্তু ঘরে থাকার একটা রেওয়াজ রয়েছে গ্রাম অঞ্চলে, তো ওনারা সেটাই করতেন। একদম সন্ধ্যার সময় আসলে ওই উঠানে বা বাড়ির আশেপাশে মহিলারা খুব কম বের হতেন। তো একদিন হয় কি, ওই রকম মাগরিবের সময় তখনও কিন্তু ওই ওনার বাড়ির আশেপাশে শঙ্খ বাজছিল। উনি কি কারণে যেন ঘর থেকে বাইরে বের হয়ে আসছেন। বের হয়ে আসার সাথে সাথে উনি যেটা দেখেছেন, এটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান। উনি দেখলেন সাদা কাফনে মোড়ানো একটি লাশ, লাশের মাথার কাছে যেভাবে বাঁধা থাকে, আবার পায়ের কাছে বাঁধা থাকে, ওই রকম একটা লাশ, মানে মুঠি বাঁধা অবস্থা, একদম সোজা হয়ে তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। মানে দরজা খুললেই দেখা যাচ্ছে এই জিনিসটা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এই জিনিসটা দেখে উনি খুবই ভয় পেয়ে যান। উনি ভয়ে দৌড়ে ঘরে গিয়েই দরজা আটকে দেন। উনি তো এমন ভয় পেয়েছেন যে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তবে কিছুক্ষণ পরে দরজা খুলে আর কিছুই দেখা যায়নি। এটা কি কেউ দুষ্টামি করলো, তাকে ভয় দেখানোর জন্য কোনো কাজ করলো, নাকি এটা সত্যি ভয়ের ঘটনা ছিল? উনি পরিবারের অন্য সদস্যদের সাথে যখন বিষয়টা শেয়ার করলেন, পরিবারের লোকজন আসলে ওভাবে গুরুত্ব দেয়নি, মনে করেছে হয়তো বা কেউ দুষ্টামি করে এই কাজটা করছে। তো এরপর চলে যায় প্রায় 2 বছর এই ঘটনার পর আর কি। হঠাৎ করে ওনার মেয়ে, এই যে 3-4 বছর বয়সী যে মেয়েটা, সে খুব অসুস্থ হয়ে যায়। ওই সময়ে খুব গরম পড়েছিল, আর গ্রামে ইলেকট্রিসিটিও ছিল না, যার কারণে ঘুমাতে তো বেশ কষ্টই হতো। আর মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু সুস্থ হচ্ছে না। আস্তে আস্তে সে আরো অসুস্থ হয়ে পড়ছিল। হঠাৎ করে একদিন সকালবেলা মেয়েটার মা ঘুম থেকে উঠে দেখে তার সেই বাচ্চাটা মারা গেছে। সকালে উঠে এমন কান্নাকাটি শুরু করেছিল এই মেয়েটাকে দেখার জন্য। এই বাচ্চা মেয়েটা যে মারা গেল তাকে দেখার জন্য কিন্তু এই মেহেদী হাসান ভাই নিজেও গিয়েছিলেন। ছোট্ট বাচ্চা মেয়েটার জানাজার নামাজও উনি পড়েছিলেন। জানা গেল যে এই মেয়েটা নাকি ঠান্ডায় নাক বন্ধ হয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন তো গরম পড়েছিল, ঠান্ডা লাগলো কিভাবে? আর যদি কোনো কার নাক বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়। অনেক সময় আমাদেরও ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে গেলে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস কিন্তু নেই। তাহলে মেয়েটা কিভাবে মারা গেল? আসলে এত চিন্তা তো মানুষের মাথায় আসে না। সবাই তাকে সান্ত্বনা দিয়েছে যে আল্লাহ সন্তান দিয়েছে, আবার আল্লাহ চেয়েছেন এই জন্য নিয়ে গেছে, এটাই ভাগ্যে ছিল। এভাবে সান্ত্বনা দিয়েই যে যার মতো বাড়িতে চলে যায়। বাচ্চা মেয়েটাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবরস্থানটা ওই বাসারই কয়েক মাইল দূরে একটি পারিবারিক কবরস্থান ছিল, তাদেরই সেখানে দেওয়া হয়েছিল। ওই ঘটনাটির 1 বছর যেতে না যেতেই নূর ইসলাম চাচার যে ছোট মেয়ে ছিল তার বিয়ের কথাবার্তা হচ্ছিল, তো বিয়ের দিনও চলে আসে। তো বিয়ের দিন যখন বড়দের বাসায় দাওয়াত তারা খেতে যাবে, ওই দিন ওই বাসার সবাই আর কি, বিশেষ করে ওই যে একে অন্যের বাড়িতে যায় না ওইটা আর কি। তো সাধারণত এই ধরনের বিয়ের অনুষ্ঠানগুলোতে কি হয় যে যারা নারী সদস্যরা আছে, মেয়েরা আছে, তারা একটু বেশি সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়ে। এরকম ব্যস্ত হয়ে পড়েছে সবাই। বাড়ির যারা নারী সদস্য তারা আসলে এরকম একজন আরেকজনকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। এর ভিতর হয় কি, ওই যে 10 বছরের ছেলেটা যার কথা বলেছিলাম আমরা, 10-11 বছর বয়স, ওই ছেলেটা বাড়ির পাশে একটা পুকুর ছিল, সে ওইখানে খেলছিল। তো খেলতে খেলতে পুকুরের কাছে চলে গেছে। সে কিন্তু ভালো সাঁতার জানতো, গ্রামের বাচ্চা তো, একদম ছোটবেলা থেকে 5-6 বছর বয়সেই কিন্তু সে সাঁতারে খুব পটু। এই জন্য এটা নিয়ে কারো আসলে ওইভাবে মাথা ব্যথা ছিল না। তো হঠাৎ করে নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন বাসার থেকে লোকজন বের হয়ে অন্য বাড়িতে যাবে তখন তো তাকেও খুঁজছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে সবাই পুকুরের পাশে চলে যায়। অনেকেই বলে যে ওকে তো পুকুরের কাছেই দেখছিলাম, এখন কোথায় গেল? অন্য কোথাও তো তার যাওয়ার কথা না, যেহেতু সেও জানে যে দাওয়াত খেতে যাবে। পুকুরের ভিতরে সে যদি পড়েও যায়, ভালো সাঁতার জানে, আর সে তো একদম ছোট বাচ্চা না। এদিকে তার মায়ের মন তো মানে না। মায়ের মন বলে কথা, সন্তানের বিপদ আপদ মা কিভাবে যেন টের পেয়ে যায়। আল্লাহ
আসলে সেটা সৃষ্টি করে দিয়েছেন। কারণ 1 বছর আগে তার মেয়ে মারা গেছে, সেই শোক এখন উনি কাটিয়ে উঠতে পারেন নাই। যখনই তার ছেলেকে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে তার বুকের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে, একটা অশনি সংকেত মনে হচ্ছে উনি পাচ্ছেন। তখন উনি বলেন যে দাওয়াত খেতে যাব না, তোমরা সবাই পুকুরে নেমে দেখো, কেন জানি মনে হচ্ছে আমার ছেলে পুকুরেই আছে। এটা বলার পর এই যে নুর ইসলাম কাকা, তারপর তার ভাই জুয়েল, দুইজনে পুকুরে নাম। অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করার পরও তাকে কোথাও পাওয়া গেল না। এখন এই যে আপু, মানে যার সন্তান, তার নাম হলো নাজনীন। তো এই নাজনীন আপু উনি কি মনে করে বলেন, আচ্ছা দেখো তো পুকুরের এই সাইডে দেখো তো, এদিকে তো খোঁজো না, এই সাইডে দেখো তো এখানে আছে কিনা। তখন নূর ইসলাম কাকা উনি ডুব দিয়েছেন, সাথে সাথে ওনার হাতে বেঁধে যায় ওই ছেলেটির লাশ। উনি সেটাকে টেনে তোলেন, লাশটি দেখে সবাই ভয় পেয়ে যায়। বাচ্চাটার চোখ এমন ভাবে উপড়ে ফেলা হয়েছে যে কেউ দেখলে ভয় পাবে, মনে হচ্ছে কেউ খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চাটার চোখ তুলে ফেলেছে। ছোট মেয়েটা মারা যেতে না যেতেই বড় ছেলেটার এই অবস্থা। এটা যখন ঘটে তখন তো ওই পরিবারে আর বিয়ের আনন্দ একদম উল্টোটা হয়ে যায়। একটা মৃত বাড়ি, শোকের আবহ ছড়িয়ে পড়ে চতুর্দিকে, কান্নাকাটি চলছে। কিন্তু কি আর করা, যে গেছে সে তো আর ফেরত আসবে না। ওই ছেলেটাকে সেখানেই কবর দেওয়া হয় 1 বছর আগে, যেখানে তার ছোট বোনকে কবর দেওয়া হয়েছিল। আসলে ব্যাপারটা কি, কেন এমনটা হচ্ছে? উনি তো এমন কোনো কাজ করেন নাই যার ফলশ্রুতিতে এমনটা হতে পারে। মেয়েটা নাক বন্ধ হয়ে মারা গেল, ছেলেটাও পানির নিচে ডুবে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল, আবার চোখও উপড়ে ফেলেছে। আসলে ব্যাপারটা কি? আসলে এর ভিতরে একটি ঘটনা ঘটে যায়, মানে এই ঘটনার পরে, এই ঘটনার 1 মাস পরে ওই যে নূর ইসলাম কাকা, ওনার বাসাতে একটা ঘটনা ঘটে। সেটা হলো ওনার যে গোয়াল, ওই গোয়ালে তো বেশ কয়েকটা গরু ছিল, মধ্যে একটা গরু সকালবেলা মৃত অবস্থায় পাওয়া যায়, এবং এইটা স্বাভাবিকভাবে মৃত অবস্থায় ছিল না। আমরা যেভাবে কাপড় ধোয়ার পর কাপড় নিংড়ে পানি বের করি না, মনে হচ্ছে ওই গরুটাকে কেউ মুচড়ে নিংড়ে মেরে ফেলেছে। 1 ফোঁটা রক্তও কোথাও পড়ে নাই, কিন্তু এইভাবে গরুটাকে মুচড়ে মেরে ফেলা হয়েছে। এই গরুটাকে দেখার সাথে সাথে অনেক মানুষ ভয় পেয়েছিল, জানি এটা কি। তখন মূলত বেশ কয়েকজন লোক এই নুর ইসলাম কাকাকে বলে যে আমাদের কেন জানি মনে হচ্ছে এই কোনো মৃত্যুই স্বাভাবিক না, নিশ্চয়ই এমন একটা ঘটনা ঘটছে বা এমন কিছু হচ্ছে যার কারণে এই মৃত্যুর মিছিল শুরু হয়েছে। তুমি দ্রুত কোনো ভালো হুজুরের কাছে যাও, ঘটনাটা খুলে বলো। তখন এই নুর ইসলাম কাকা খুঁজতে খুঁজতে ফকির বাড়ি নামে একটি বাড়ির মসজিদের ইমামকে ডেকে আনেন। তো ওই হুজুর আসার পরে ওই ঘরের আশেপাশে একটু ঘোরাফেরা করেন, এরপর নুর ইসলাম কাকাকে ডাক দেন এবং বলেন যে আমার একজন লোক লাগবে, আর আপনার বাসার একদম মাঝখানে যে রুমটা, এটা আমাকে কিছুক্ষণের জন্য দেন, ওখানে অন্য কেউ যেন না যায়। তো নুর ইসলাম কাকা পাশের বাড়ির একজন লোককে ডেকে এনে দেন। তখন হুজুর ওই লোকটিকে নিয়ে ওই রুমে গিয়ে দরজা আটকে দেন। প্রায় 1 থেকে 2 ঘন্টা থাকার পর হুজুর ওই লোকটিকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর ওই হুজুর নুর ইসলাম কাকাকে যেটা জানান, সেটা শোনার পর শুধু নুর ইসলাম কাকা না, আশেপাশের লোকজনও খুব ভয় পেয়ে যায়। হুজুর বলেন যে এই যে লোকটাকে আমি নিয়ে ঘরের ভিতরে ঢুকেছিলাম, তার উপরে আমি অনেক কষ্টে একটা জিনকে হাজির করাই। মূলত এই জিনটাই এই গরুকে মেরেছে, আপনার নাতি নাতনিকে মেরেছে। আর এই মৃত্যুর জন্য আর কেউ দায়ী না, আপনার মেয়ে কিন্তু দায়ী না, আপনি দায়ী। নুর ইসলাম কাকা তো চমকে ওঠেন যে আমি কিভাবে দায়ী হইলাম, আমি কি করছি? আমার তো মনে পড়ে না আমি কখনো কোনো কিছু করছি। তখন হুজুর বলেন যে ওই জিনটা এসে বলেছে যে আপনি আপনার বাড়ির পাশ থেকে একটি সাপ মেরে ফেলেছিলেন, ওই সাপটি ভুল করে আপনার ঘরের ভিতরে ঢুকে যায়, আর ওইটাকেই আপনি মেরে ফেলেছিলেন, তাও সেটা রাতের বেলা। মারার পর ওইটাকে আপনি পুকুরের ভেতরে ফেলে দিয়েছিলেন, আর ওই সাপটা ছিল
ওই জিনটার নাতি, আর নাতিকে মারার জন্য সে রাগে ক্ষোভে আপনার 2 জন নাতি নাতনিকে মেরে ফেলেছে, আপনার গরুটাকেও মেরে ফেলেছে, এবং সে চাচ্ছে যে আপনার পুরো ফ্যামিলিকে শেষ করে ফেলবে। তবে আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আপনি কিছু জিনিস এনে দেন, আমি দেখি এটা কিভাবে ঠিক করা যায়। তো উনি কিছু সরিষা, গজাল, লোহা, তারপর বেশ কিছু জিনিস চেয়েছিলেন আর কি। তো এগুলো যখন আনতে বলেন, এর সাথে 4টা মোমবাতি আনতে বলেন। এরপর বাড়ির চারদিকে আজান দিয়ে ঘরটি বন্ধ করে দেওয়া হয়। আর এই ঘর বন্ধ করে দেওয়ার পর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে হ্যাঁ, অনেকেই বলেন ওই বাড়ির আশেপাশে কে যেন হেঁটে যায়, অনেক শব্দ পাওয়া যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়, বিলাপ করে কান্নার আওয়াজ পাওয়া যায়। কান্নাটি তখনই হয় যখন কোনো মানুষ মারা যায়, হয়তো বা দূরে কোথাও মারা গেছে, তখন এখানে এরকম কান্নার আওয়াজটা পাওয়া যাচ্ছে। আবার মৃত বাড়িতে যেরকম বিলাপ করে মানুষ কান্নাকাটি করে না, ওইভাবে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায় সেখানে। এটা এখনো চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, আসলে ঘরের মধ্যে রাতের বেলা যদি সাপ ঢুকেই পড়ে, মানুষ তো আতঙ্কিত হবে, এটাই স্বাভাবিক। আর সাপকে জীবিত অবস্থায় ধরাটাও তো কঠিন। নিঃসন্দেহে জীবিত অবস্থায় সাপ ধরতে গেলে সাপের কামড় খেয়ে মৃত্যু অবধারিত, যদি সেটা বিষধর সাপ হয়। এখন এই নুরুল চাচা, উনি তো 8-10টা স্বাভাবিক সাপ মনে করেই ওই সাপটিকে হত্যা করেছিলেন, কিন্তু উনি কি জানতেন যে এটা স্বাভাবিক কোনো সাপ নয়? এই জন্যই রাতের বেলা সাপ মারার ক্ষেত্রে অবশ্যই বলতে হবে, তুমি যদি জিন হয়ে থাকো তোমাকে সময় দিলাম, তুমি চলে যাও, এরকম 3 বার বলতে হবে। তারপরেও যদি না যায়, বুঝতে হবে ওটা সাপ, জিন নয়। এরপর তাকে হত্যা করা যাবে। তারপরও চেষ্টা করতে হবে রাতের বেলা আমরা যেন কোনো প্রাণীকে হত্যা না করি। এই যে নুরুল ইসলাম চাচার মেয়ে নাজনীন, এই নাজনীন আপুর 2 সন্তানের সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, এর জন্য কি নাজনীন আপু কোনোভাবে দায়ী? নিশ্চয়ই না। তার 2 সন্তানও নিষ্পাপ, তারা কিভাবে হত্যার শিকার হলো? তো এভাবে কিন্তু আমাদের ভুলের কারণে আমরা আমাদের প্রজন্মকে বিপদের মুখে কিন্তু ঠেলে দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। সেই সাথে রাতের বেলা চলাচলের ক্ষেত্রে আমরা কি কাজগুলো করব, কি কাজগুলো করব না, এই জিনিসগুলো যেন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি। এই জিনিসগুলো আমরা শিখে নেব, জেনে নেব। অনেকে এটাকে আমরা কুসংস্কার বলি, কিন্তু না, সবকিছুই কুসংস্কার নয়। একটা জিনিস মনে রাখবেন, যে এই বিষয়গুলো যত অবিশ্বাস করবে তার বিপদে পড়ার সম্ভাবনা তত বেশি থাকবে। হ্যাঁ, আমরা শহর এলাকায় থাকি, শহর এলাকায় চারদিকে আলোকিত, এখানে সাপের উপদ্রব কম, গাছপালা নাই, ঝোপ জঙ্গল নাই, কিন্তু সূর্য কিন্তু প্রতিদিন পূর্ব দিকে উঠছে, আবার পশ্চিমে অস্ত যাচ্ছে। দিনের যে সময়গুলো, এই সময়গুলো কিন্তু সারা পৃথিবীতেই একরকম, সেটা গ্রামে হোক শহরে হোক। সময়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভর দুপুরবেলা, কালী সন্ধ্যায়, তারপর গভীর রাত্রে। শহর এলাকা আমরা বাচ্চা নিয়ে লং ড্রাইভে চলে গেছি, নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছি, গল্প করছি বন্ধু বান্ধবদের সাথে। এই কাজগুলো করা উচিত নয়, বাচ্চাদের সাথে নিয়েও না, নিজেরাও না। যে সময়ে বিশ্রাম নেয়ার কথা বলা হয়েছে, সেই সময়টা আমরা যেন সেই কাজটাই করি। রাতের বেলা এভাবে আমাদের বের হওয়া উচিত নয় প্রয়োজন ছাড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এশার নামাজের পর হাতে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াতেন, যে অপ্রয়োজনে কে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে, সবাই যেন বাসায় চলে যায়, সবাই যেন আবার ভোরবেলা উঠে। আসলে আমরা বাস্তবে যে দৃশ্যগুলো দেখি, এইটারও কিন্তু প্রত্যেকটা ব্যাপারেরই একটা আলাদা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। কেন রাতের বেলা আমাদের ঘরে থাকতে বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়ে একাধিক হাদিসে বর্ণনা করেছেন। আমরা সেগুলো জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে হেফাজত যেন করেন, আমরা নিজেরা সেদিকে নজর রাখবো।
আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এই হঠাৎ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 155তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। থার্সডে নাইটের 155তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায় সকলকে স্বাগতম জানাচ্ছি। রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের আরো একটি ঘটনা এখন শেয়ার করতে যাচ্ছি, যিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম রাফসান বিন রাকিব। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন সেটা একটি ঘটনা বললে ভুল হবে, অনেকগুলো ঘটনার সংমিশ্রণ। ওই এলাকারই একটি ঘটনা, খুবই ভয়ঙ্কর, রোমহর্ষক এবং মর্মান্তিক। ঘটনা যে একজনের সাথে ঘটেছে বিষয়টা এরকম না, ঘটনা যেহেতু চলমান রয়েছে, অনেকের সাথেই ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। যাকে দিয়ে শুরু করব তিনি এই রাকিব ভাইয়েরই নানা হন। তো ওনার নানা ছোটবেলা থেকেই মাছ ধরতে খুব পছন্দ করতেন, মাছ ধরা তার নেশাও ছিল। এই মাছ ধরা নিয়ে তো অনেকের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তবে ওনার ঘটনাটা একটা জায়গায় একটু অন্যরকম। ঘটনাটি এখন থেকে প্রায় 15-16 বছর আগে ঘটেছিল, মানে নানার সাথে যে ঘটনাটা কথা বলছি আর কি। তো বরাবরের মতো নানা মাছ ধরতে গিয়েছেন, দিনের বেলাতে গিয়েছেন, কিন্তু ওনার নানা বাড়ি কিন্তু ওই গ্রামেই, অর্থাৎ বেলপাড়া গ্রামে। উনি তো মাছ ধরতে গিয়েছেন, ওই গ্রাম থেকে একটু দূরেই নদী, ব্রহ্মপুত্র নদী। তো ওনাদের নানা বাড়ি থেকে এই ব্রহ্মপুত্র নদীতে যেতে 3 থেকে 4 মিনিট সময় লাগে হেঁটে। এই নদীর উপর দিয়েই বয়ে যাওয়া খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজের ঠিক পাশে নদীর সাথে ঘেঁষেই একটি কবরস্থান। তার ঠিক 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই বহু পুরনো নদীর সাথে লাগোয়া একটি পরিত্যক্ত শ্মশান বা চিতাখোলা রয়েছে। শোনা যায় এই যে চিতাখোলা, এটার বরাবর নদীর ঠিক মাঝে বড় বড় কয়েকটি লঞ্চ নাকি তলিয়ে গেছে। এখনো এগুলো নদীর নিচেই রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। আর এই যে ব্রিজের কথা বলছি, শুক্রবার অথবা বিশেষ কোনো অকেশন বা ঈদ উপলক্ষে যখন গ্রামে অনেক মানুষ জড়ো হয়, দূর দূরান্ত থেকে কিছু লোকজন আসে, তখন এইখানে নাকি অনেক মানুষের আনাগোনা দেখা যায়। এত পরিমাণ মানুষ নাকি এখানে আসে ঘোরার জন্য, তখন হেঁটে এই ব্রিজটা পার হওয়া একটু কষ্টই হয়ে যায়। অনেকে এসে ছবি তোলে। যতটা সুন্দর ততটাই ভয়াবহ এই ব্রিজ। তো এই রাফসান বিন রাকিব, উনি এর আগেও একটি ভয়ঙ্কর ব্রিজের কথা বলেছিলেন তার পূর্বে একটি ঘটনায়। এটাই সেই ব্রিজ। ওনার নানা মাছ ধরার জন্য বাঁশের ফলাযুক্ত একটা ট্যাটা ব্যবহার করতেন। এখন তো লোহার ফলা আছে, কিন্তু ওনার ট্যাটাটা ছিল বাঁশের ফলা। এই বাঁশের ফলাযুক্ত ট্যাটা, ওনাদের ওই এলাকায় এটাকে জুইত্তা বলা হয়। একটা জায়গাতে এক একটা নাম, আমরা তো ট্যাটা বলি বা শুদ্ধ বাংলায় ট্যাটা, কিন্তু ওনাদের ওই এলাকায় এই ধরনের ট্যাটাগুলোকে জুইত্তা বলে অভিহিত করা হয়। তো নানা ব্রিজের নিচে কবরস্থানের সাইডে নদীর পাড় ধরে ট্যাটা কাঁধে নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন আর মাছ খুঁজছেন। মাছ খোঁজার জন্য খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে দেখেন বিশাল বড় একটা শোল মাছের মতো কিছু একটা দেখা যাচ্ছে। নানা যখনই কাঁধ থেকে এই ট্যাটাটা নিয়ে ওইটাকে হাতে নিয়ে নিশানা করছেন, এখনই মারবেন, হঠাৎ করে হয় কি, এটা ডুব দেয়। ডুব দিয়ে আরেকটু সামনের দিকে গিয়ে ভেসে ওঠে। রানা ধীরে ধীরে পা টিপে টিপে আবার একটু সামনের দিকে গিয়ে আবার নিশানা ঠিক করছেন। যখনই ছুড়বেন ডেটাটা, আগের মতোই ওটা ডুব দেয়। ডুব দিয়ে আবার একটু সামনে যেয়ে ভেসে ওঠে। নানা আবারও পা টিপে টিপে ওইটার পিছু নিতে নিতে ওটাকে নিশানা বানিয়ে যখনই আবার ছুঁড়ে মারবেন তার ডেটাটা, আবার সেটা ডুব দেয়। এইভাবে নানাকে আস্তে 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 নিতে 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 ওই যে চিতা শ্মশান, ওইটার কাছাকাছি নিয়ে গেছে। ওইটার কাছে গিয়ে ওইটা আবার ভেসে উঠছে। তো নানা আবার যখন ওটাকে তাক করে কেবল ছুড়বেন, হঠাৎ করে পেছন থেকে মনে হলো কেউ ডাক দিল। পিছন দিকে তাকিয়ে দেখেন তারই পরিচিত একজন। এরপর আবার উনি ওই মাছটার দিকে তাকানোর চেষ্টা করেন, দেখলেন যে মাছটি ওখানে নাই।
ওই লোকটা বলল, ও ভাই, আপনি এখানে মাছ ধরার জন্য আসছেন কেন? আপনি জানেন না এই জায়গাটা কতটা ভয়ঙ্কর? আর এই সন্ধ্যার সময় আপনি এখানে মাছ ধরার জন্য আসছেন, এখানে মাছ দেখেন কই? নানা বলেন যে না, একটা বড় মাছ দেখলাম। উনি বলছে, সর্বনাশ, এই আসেন আসেন আসেন, তাড়াতাড়ি বের হন এখান থেকে, খবরদার এই সময় এখানে আসেন না। তো নানা আসলে বুঝতে পারতেছেন না যে উনি এত অল্প সময়ের মধ্যে কিভাবে এতটা সময় পার করে ফেললেন। কারণ তখন মাগরিবের আজান হয়ে গেছে বা হচ্ছে এমন একটা সময়, এতক্ষণ যে এই সময়টা পার করেছেন ওনার আসলে সেই খেয়ালই ছিল না। নানা ভাবছেন, না আমি তো মাত্রই আসলাম, আমি যখন আসছি তখন তো আসরের আজানও দেয়নি, আমি তো এসেই এই মাছটার পিছু নিলাম, তাহলে সর্বোচ্চ 15 মিনিট গেছে, এই সময়ের মধ্যে কিভাবে মাগরিবের সময় চলে আসলো? নানা তো আর কিছু বুঝতে পারতেছেন না। নানা তখন ওই ব্যক্তির সাথে কথা বলতে বলতে হাঁটা ধরেন, হাঁটতে হাঁটতে আবার লোকালয়ে চলে আসেন। দুইজন আরো কিছুক্ষণ গল্প গুজব করেন, সাথে আরো লোকজনও ছিল। এরপরে নানা আবার বাড়িতে চলে আসেন। আর উনি বাড়িতে আসার পর শুধু মাথার ভিতরে একটা জিনিসই খেলছে, যে আমি এত অল্প সময়ে কিভাবে এতটা পথ পাড়ি দিলাম। না, এগুলো ভাবতে ভাবতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। চিন্তা করছেন যে ওই যে মাছটা, ওই মাছটাকে আমাকে মারতেই হবে, এত বড় একটা মাছ। পরের দিন আবার গেছেন উনি আগের জায়গায়, তবে উনি এবার ওই চিতাখোলার কাছাকাছি গেছেন। নানার চিন্তা হলো যে ওই মাছটা নিশ্চয়ই এদিকেই আসে, এই প্রথমবারের মতো গতকালকে খালি হাতে আমি বাসায় গেছি, কোনো মাছ ধরিনি, আজকে এই মাছটাকে আমি ধরবই। তো উনি ওই মাছটাকে খুঁজছেন। অদ্ভুত ব্যাপার, উনি আবারও সেই মাছটার দেখা পেলেন। এবার উনি মাছটার পিছু নিয়েছেন। ঘটনা ঠিক ওই গত দিনের মতোই ঘটছে। যখন উনি মাছটাকে হিট করতে যাবেন তখনই মাছটা ডুব দেয়। মনে হচ্ছে মাছটা খুব চালাক। এইভাবে ওই মাছটা আবার এগিয়ে যায়। আবার আগাতে আগাতে উনি হঠাৎ করে যখন কানে মাগরিবের আজান শুনতে পান, তখন উনি দেখলেন উনি আবার সেই শ্মশানের কাছে চলে আসেন। এমনিতে শ্মশানের কাছাকাছি ছিলেন, তবে একদম শ্মশানের ভিতর দিকে চলে আসেন উনি ওখান থেকে ফেরত আসেন। তবে ওই দিন আবার কেউ পেছন থেকে ডাক দেয় নাই, উনি এমনিতে চলে আসছেন আর কি। ওই দিনের টাইমিং এর যে ব্যাপারটা, মানে সময় হিসাবটা মোটামুটি ঠিক ছিল। এমন করে উনি টানা 6 দিন ওই মাছের পিছু নিয়েছেন। প্রত্যেকটা দিন ওই মাছের পিছু নিয়ে উনি সফল হন না। ওনার ভিতরে জেদ চেপে গেছে, এই মাছটাকে আমি ধরাশায়ী করবই। 6 দিনের দিন উনি ওইভাবে পিছু নিতে নিতে ওই চিতার কাছে চলে আসছেন। তখনও মাগরিবের আজান হয়ে গেছে। ওনার ভিতরে এমন একটা জেদ চেপেছে যে এই একটা মাছের পিছনে উনি 6টা দিন পার করছেন, এটা উনি ধরবেনই। এইবার উনি চিন্তা করলেন যে মাছটা যেহেতু ডুব দেয়, উনি একটু কৌশল অবলম্বন করলেন। আর সেই কৌশলটাকে খাটিয়েই উনি যখনই ওনার এই বাঁশের ফলাযুক্ত ট্যাটাটা ছুঁড়ে মেরেছেন, ট্যাটার কিন্তু একটা অংশে সুতা লাগানো থাকে, শক্ত সুতা। ওই সুতার এক প্রান্ত ওই ট্যাটার সাথে বাঁধা থাকে, আর একটা অংশ কিন্তু যিনি ট্যাটা ছুঁড়ে মারেন তার হাতের সাথে লাগানো থাকে, যার কারণে ট্যাটাটা একদম যাতে হাতছাড়া না হয়ে যায়, ওই দড়ি ধরে বা ওই সুতা টানতে টানতে আবার ট্যাটাটাকে কাছে নিয়ে আসতে হয়। তো উনি যখন ছুঁড়ে মেরেছেন, ছুঁড়ে মারার পর বুঝতে পারছেন যে এই ট্যাটাটা ওই মাছটার গায়ে লেগেছে। যখনই গায়ে লেগেছে উনি তখন দেখলেন যে আরে এ কি শুরু হলো, আশেপাশের গাছগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নানা ওই সুতার ধরে টান দিয়েছেন, সুতার ধরে টানার পর ট্যাটাটা ওনার হাতের নাগালে চলে আসে। তো উনি মূলত যখন ট্যাটাটা ধরেছেন এবং ট্যাটাটা উপরে তুলেছেন, উনি দেখলেন যেটাকে উনি শোল মাছ ভেবেছেন, এটা আসলে শোল মাছ না, ওইটা বিশাল বড় এক গজার মাছ। নানা তখন মনে কেমন যেন একটু সন্দেহ হলো। নানা মনে মনে দোয়া পড়ে শরীরে ফু দিয়ে ওই মাছটা টেনে উপরে তুলে বাসার দিকে নিয়ে আসা শুরু করলেন। তো নানা যত মাছই ধরে আনতেন, উনি মাছগুলো কিন্তু বাজারে বিক্রি করতেন না, বাসায় খাওয়ার জন্যই আনতেন। কিন্তু এই মাছটা উনি নিয়ে বাজারে চলে যান। এদিকে সমস্যা হয় কি, এই মাছটার শরীরে এই ট্যাটার বেশ কয়েকটা ফলা তো ঢুকে গিয়েছিল। সবগুলো ফলা বের করলেও একটা ফলা কিছুতেই ছুটানো যায় না। অথচ এটা ছুটানো খুব কঠিন কাজ না,
অনেক চেষ্টার পরও যখন সেই ফলাটা ছুটানো গেল না, শেষ পর্যন্ত ওই ফলাটা উনি ওনার ট্যাটা থেকে খুলেই ফেললেন, মানে ওটা ভেঙে ফেললেন বা কেটে ফেললেন। ওই ফলা সহই ওই মাছটা উনি বিক্রি করে দিয়েছিলেন। নানা যখন বাসায় চলে আসছেন, আসার সাথে সাথে ওনার শরীরে প্রচন্ড রকমের জ্বর, এমন জ্বর যে ওনার শরীর থরথর করে কাঁপছে। তখন গরমকাল ছিল, লেপ বের করা হলো, কাঁথা বের করা হলো, সবকিছু ওনার শরীরে চাপিয়ে দেওয়া হলেও ওনার শরীরের কাঁপাকাঁপি আর থামে না। ওনার তো দুই ছেলে, মানে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন রাকিব ভাই, ওনার দুই মামা, ছোট মামা বড় মামা, তো দুজনে কিন্তু ড্রাইভিং করেন। তো মামারা যখন বাসায় আসছেন, আসার পর তো জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, হঠাৎ করে এত জ্বর কোত্থেকে আসলো। এখন দেরি তো করা যাবে না, তাতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ আনানো হয়, খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। যখন রাত অনেক গভীর, হঠাৎ করে কে যেন ওনাদের ঘরের চালের মধ্যে ঢিল ছুড়ছে, আর কে যেন বলছে, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস, তোর পুরো গোষ্ঠী আমি ধ্বংস করে দেব। আর ঢিল এত বেশি পরিমাণে পড়ছে যে সবারই ভয়ে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। মনে হচ্ছে এই ঢিলগুলো পড়তে পড়তে এই বাড়ি ধসে যাবে এবং বাড়ির উপরে ঢিলের একটা পাহাড় জমে যাবে, এমন একটা অবস্থা। নানাদের ঘরের সামনে বড় একটা আম গাছ ছিল, মনে হচ্ছে যে এই গাছটা এমন ভাবে নড়ছে যে ভেঙে ঘরের চালের উপর পড়বে, আর এই গাছটা যদি ভেঙে ঘরের চালের উপর পড়ে, ওই ঘরের মধ্যেই সবাই চাপা খেয়ে মারা যাবে। এইভাবে চলতে চলতে পুরো রাত শেষ হয়। নানা কথা বলতে পারছেন না, তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না, আসলে কি হয়েছে এটাও জানতে পারছেন না। সবাই তো চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি এমন হলো যে এই ধরনের সমস্যা শুরু হলো। তো নানিও নানাকে জিজ্ঞেস করছে, কিন্তু নানা আসলে কোনো কথা বলে না, শুধু উনি গোঙাচ্ছেন। নানি বুঝতে পারলেন যে নানা কথা বলতে চাইছেন কিন্তু কথা বলতে পারছেন না কোনো এক কারণে। আর নানা চোখ উপরের দিকে দিয়ে কি যেন কিছু একটা দেখছেন, কেমন যেন করছেন, মনে হচ্ছে উনি ভয়ঙ্কর কিছু দেখছেন। তো মামারাও এই বিষয়টা দেখেছেন, ওনারাও ভয় পেয়েছেন যে আসলে কি এমন ঘটলো যার কারণে এরকম সমস্যাটা হয়েছে। সকালবেলা পাশের বাড়ি একজন আসে, এসে বলে যে আসলে বলো তো কি হয়েছে তোমাদের। তখন ওনারা বলেন যে এই ঘটনা, হয়তো পাশের বাড়ির লোকজন বলে যে আমরা তো কিছুই বুঝতে পারি নাই যে কি হইলো না হইলো। তখন নানি বললেন যে উনি তো রাতের বেলা আসছেন, একটা মাছ ধরছিলেন, মাছটা নাকি বাজারে বিক্রি করে দিচ্ছে, শুধু এটুকুই বলছে, এরপর তো আর কিছু বলে নাই। তারপর থেকে এই সমস্যা, যেহেতু মাছ ধরেছেন বিক্রি করেছেন, তখন এই কথা যখন শুনেছেন মামা, উনি দেরি না করে কবিরাজ নিয়ে আসার জন্য উনি প্রচেষ্টা শুরু করেন। তো একজন কবিরাজ আসেন, আসার সাথে সাথে বলেন যে আপনাদের কপাল ভালো যে এই লোক এখনো জীবিত আছে, তবে এটা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, অন্য কোনো লোককে দেখান। এই বলে কবিরাজ চলে যায়। আর একজন কবিরাজ আসে, উনিও আগের কবিরাজের মতোই বলে যে কিছু করতে পারবো না, এই বলে চলে যায়। এদিকে দিন যাচ্ছে, নানার শরীর খারাপ হয়ে যাচ্ছে আরো বেশি করে। আর প্রতি রাত্রেই ওই অদ্ভুত ব্যাপার, চিৎকার চেঁচামেচি করে বলে যে আমার ভাইকে মেরেছিস, শেষ করে দিব সব। এরপর তো ঢিল তো ছুটতেই থাকে। এই বিষয়গুলো একটু কমে গেলেও কিন্তু নানা, উনি যে শয্যাশায়ী হয়েছেন, ওনার জবান বন্ধ হয়ে গেছে, এইটা আর ভালো হয় না। কত কবিরা জানা হলো কেউ কিছু করতে পারে না, সবাই এসে ঝাড়ফুঁক করে আবার চলে যায়, কিছুই হয় না। তো পরে একজন কবিরাজ বলেন যে আপনার বাবার সাথে এক কবিরাজের বন্ধুত্ব আছে, ওই লোকটাকে খবর দেন, আমার মনে হয় উনি কিছু একটা করতে পারবেন। তো ওই কবিরাজকে নিয়ে আসা হয়। ওই কবিরাজকে যখন নিয়ে আসা হয়, তো ওই কবিরাজ জানতেন না এই সমস্যা, তার সাথে মাঝে মাঝে দেখা হতো, কবিরাজ হয়তো অন্য কোনো জায়গায় চলে গেছিল, উনি জানতেন না এই সমস্যা আর কি। তো উনি যখন আসেন এবং এসে দেখেন যে নানার এই অবস্থা, উনি কোনো কথা না বলে নানিকে বলেন যে একটা চায়ের কাপ আনেন আর ওর মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমার কাছে দেন। এটা নানি করেন। এরপর ওই কবিরাজ পকেট থেকে কি যেন একটা বের করে ওই সরিষার তেলের মতো, সরিষার তেলের ভিতরে ওটা দেন আর কি, সাদা কিছুর মতো আর কি। তো ওইটা দেওয়ার পর উনি ওনার শাহাদত আঙ্গুলি ওই তেলের মধ্যে ডুবিয়ে নাড়াচ্ছেন আর বিড়বিড় করে কিছু একটা পড়ছেন, ফু দিচ্ছেন ওই কাপের মধ্যে।
হঠাৎ করেই হলো কি, ওই তেলটা একদম দুধের মতো সাদা হয়ে গেল, ফেনা উঠতে লাগলো, মনে হচ্ছে উপচে পড়ছে। যখন এরকমটা শুরু হয়েছে আর উনি ফু দিচ্ছেন ওই কবিরাজ ওইটার মধ্যে, সাথে সাথে মনে হলো যে বাসার আশেপাশে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এখনই সব গাছপালা ভেঙে ঘরের উপর এসে পড়বে। এদিকে বাড়ির লোকজন তো ভয় পেয়ে যাচ্ছে। কবিরাজ তেলটা নানার মাথায় দেওয়ার সাথে সাথে নানা ছটফট শুরু করে দিয়েছেন। আর এই 6 মাসের ভিতরে প্রথমবারের মতো নানার মুখ দিয়ে কথা বের হলো, তবে সেই কথাটা নানার কথা না, খুবই ভয়ঙ্কর কর্কশ গলায় বলতে থাকে, এই বেটা কবিরাজ, তোরা তো সাহস হলো কিভাবে আমাকে বিরক্ত করিস? তুই জানিস আমার কত ক্ষমতা? কবিরাজ তার উত্তরে বলে, হ্যাঁ আমি জানি তুই কে, আর তোর ক্ষমতা কতটুকু সেটাও আমার জানা আছে, আর তুইও খুব ভালো করে জানিস আমি কে, আর আমার সাথে কে আছে তোর জানার কথা। তুই বল, এই মানুষটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছিস? এটা বলার সাথে সাথে ওই পিশাচটা বলে ওঠে, কি বললি তুই? শুধু শুধু? আমি শুধু শুধু কষ্ট দিচ্ছি? মনে রাখিস আমি শুধু শুধু কারো পিছনে লাগি না। এই লোকটা জেনে শুনে আমার ভাইকে মেরেছে, শুধু মেরেই ক্ষান্ত হয় নাই, আমার ভাইকে সে বিক্রিও করে দিয়েছে। তখন আমার ভাই জীবিত ছিল, ও বুঝতে পেরেছিল এটা স্বাভাবিক কিছু না। ও যদি ওই অবস্থাতে আমার ভাইকে ছেড়ে দিত, আমরা হয়তো বা কিছু করতাম না, ছেড়ে দিতাম। কিন্তু ও বুঝতে পেরেছিল যে ও কোনো একটা জিনকে ধরেছে, আক্রমণ করেছে, ধরে ফেলেছে তাকে। এরপর ও তাকে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে। তুই বল, এটা কি শুধু শুধু? আমি তাকে শুধু শুধু ধরছি? আমি তোকে ছাড়বো না, এটা তো ইচ্ছাকৃত একটা শয়তানি। আমি তোকে ছাড়বো না, আমি ওর পুরো পরিবারকে শেষ করে দিব। তখন কবিরাজ বলে, তুই কেন? তোর সর্দারও করতে পারবে না, যা তোর সর্দারের কাছে যা, তোর সর্দারের কাছে গিয়ে বল আমার কথা। তোর সর্দার আমাকে খুব ভালো করে চেনে। তুই এখান থেকে যাবি কিনা বল, নাকি তোর ভাইয়ের অবস্থা তোরকে করবো বল। এরপর ওই পিশাচটা কিছুটা সময় চুপ করে থাকে। আসলে ওই কবিরাজের সাথে নাকি খুব শক্তিশালী একটা জিন আছে, শোনা যায় ওই জিনটাকে দেখলেই অন্য শক্তিশালী জিনেরও নাকি ভয়ে পালিয়ে যায়। পরে ওই পিশাচটা কিছুক্ষণ চুপ থাকার পর বলল যে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমরা যেখানে থাকি ওইখানে ওই চিতার কাছে একটা গরু আর ঠিক এমন একটা গজার মাছ দিতে হবে যেমনটা ওই মাছ ছিল। মানে হচ্ছে যে নানা যে এইরকম মাছটাকে মেরেছিল ওরকম একটা মাছ দিতে হবে। পরে কবিরাজ বলল, তুই কোনো কিছু ছাড়া যাবি কিনা বল। কিচ্ছু দিতে পারবো না। পরে ওই কবিরাজ বলতে থাকে কিছু একটা, মানে বলতে থাকে, এই ধর এটারে, ইচ্ছা মতো পিটা। মানে কাকে যে বললো উপস্থিত লোকজন কিছু টের পাচ্ছে না, তবে উপস্থিত সবাই দেখতে পেল নানা ছটফট করছে, আর বাড়ির বাইরে মনে হচ্ছে ধস্তা ধস্তির আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচি, ওরে বাপরে মরে গেলাম রে, মারিস না মারিস না এরকম করে। তো এরকম শব্দ, নানা ছটফট করছে ওইদিকে। তখন কবিরাজ বলে, যাবি কিনা বল। তখন ওই পিশাচটা বলে ওঠে যে আমার ভাইকে মারলো এইভাবে জেনে শুনে, এখন আমি যদি এইভাবে চলে যাই, তুই বল আমাদের সমাজের নিয়ম কানুন তো তুই জানিস, আমি কি আমার সমাজে মুখ দেখাইতে পারবো? সবাই আমার মুখে থুতু ফেলবে। তোর বিবেচনা কি বলে আমি এইভাবে যাইতে পারি? আমার জায়গায় তুই হলে তুই কি করতি? তখন কবিরাজ একটু শান্ত হয়, বলে আচ্ছা ঠিক আছে যা, একটা গরু দেয়া তো সম্ভব না, তুই যেরকমটা মাছ চেয়েছিস ওই রকম একটা মাছ ওরা রেখে আসবে, কিন্তু তুই আর কখনো আসবি না, আর যা হবার হয়ে গেছে। আর তুই এই লোকের ট্যাটা নিয়ে গেছিস, তুই ট্যাটাটা ফেরত দিয়ে যাবি। এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে নানা ট্যাটাটা পাওয়া যাচ্ছিল না, তার মানে ওই ট্যাটাটা নাকি ওই জিনটা নিয়ে গিয়েছিল, কোন একটা কিছু করবে বা কোন একটা উদ্দেশ্য ছিল হয়তো বা। তো ওই পিশাচটা বলে ঠিক আছে আমি ওটা দিয়ে যাব। এরপর কি হয় যে ওই পিশাচটা চলে যায়, কিছুক্ষণ পর বাইরে একটা খট করে শব্দ হয়। তো একজন বাইরে গিয়ে দেখে, ওই মামার দুইজন মামার মধ্যে একজন বাইরে গিয়ে দেখে ওই যে ট্যাটাটা বাইরে পড়ে আছে, ওই ট্যাটার একটা ফলা নাই, ভাঙা, ওই যে যেটা ওই মাছের সাথেই আর কি ছিল। নানার জ্ঞান ফেরত আসে। এই 6 মাসের মধ্যে সর্বপ্রথম নানা
ভালোভাবে কথা বলতে পারে। 6 মাস তার জবান বন্ধ হয়েছিল। নানা তখন পুরো বিষয়টা খুলে বলে একদম শুরু থেকে কি হয়েছে। তো এই যে এতক্ষণ তো আমরা নানার সাথে ঘটে যাওয়া বললাম, এবার আসি এই নদীর পাশের কবরস্থানের সাথে যে ব্রিজটা বলেছিলাম ভয়ঙ্কর ব্রিজ, এই ব্রিজ নিয়ে কিছু কথা। এই ব্রিজের পাশে একটি ঈদগাহ রয়েছে, ঈদগাহের সাইডে একটি বিশাল বটগাছও আছে। তো নানার এই ঘটনার 1 বছর পরের ঘটনা, এই যে রাকিব ভাই উনি একদিন বাজার থেকে বাসায় আসছেন, তখন উনি রিক্সার মধ্যে, তো রিক্সাওয়ালা বলছে যে ব্রিজের নিচে একটি বাচ্চার লাশ পাওয়া গেছে, কিন্তু বাচ্চাটা যে কার সেটা এখনো জানা যায়নি। পরে এই রাকিব ভাই উনি বাসার সামনে এসে রিক্সা থেকে না নেমে সোজা ব্রিজের ওইখানে গিয়ে নামেন। দেখলেন যে ব্রিজের সাইডে যে ঈদগাহ, ওই ঈদগাহে বটগাছের নিচে দিকে মানুষের ভিড়। তখন সব বর্ষাকাল ছিল। তুমি গিয়ে দেখেন ছোট একটা বাচ্চার মৃতদেহ পানির উপর ভেসে আছে। কেউ বলতে পারছে না যে এত ছোট্ট বাচ্চা এটা কার বাচ্চা, কে এইভাবে নির্মমভাবে ফেলে রেখে গেছে। পরে কিছু লোক বাচ্চাটাকে পারে উঠানোর পর সবাই অবাক হয়ে গেল যে বাচ্চাটার পেটে 1 ফোঁটা পানিও নাই, মনে হচ্ছে বাচ্চাটা এই মাত্র মারা গেছে। আর মারা গেলেও পানির ভিতরে যদি কেউ মারা যায় তাহলে তো পানি তো পেটে চলে যায়, সবাই তো অবাক। পরে খোঁজ পাওয়া গেল যে পাশের এলাকারই একজনের বাচ্চা এটা। বাচ্চাটার মা কান্না করতে করতে চলে আসে। বাচ্চাটার মা বলে যে এই ব্রিজের এখানে এমনিতে ওনারা ঘুরতে আসছিলেন, ভেবেছেন সন্ধ্যা হয়ে আসছে, সাথে ছোট একটা বাচ্চাটা হাঁটতে পারে, তো এখন চলে যাই। তো ব্রিজের সাইডে কিন্তু বসার জায়গা আছে, ওইখানে ওই বাচ্চাটাকে উনি একটু বসিয়ে রেখেছেন, বসিয়ে রেখে একটু সামনে আগিয়েছেন। ওই বাচ্চাটার পাশে কিন্তু ওনার বোনও আছে, মানে ওই মহিলার যে বোন, আপন বোন, সেও আছে। তো উনি হয়তো বা একটু এগিয়ে গেছেন, বাদাম টাদাম কিছু কিনবেন, এরপরে বাড়ির দিকে চলে যাবেন। তো উনি কিছুটা আগানোর পর ওই আবার যখন পেছন থেকে ঘুরেছেন, দেখেন ওনার বোন আছে কিন্তু বাচ্চা নেই। উনি বলেন কি ব্যাপার, আর বাচ্চা কই? তো বোনকে বোঝায় কি রে বাচ্চা কই? তখন ওনার বোন বলে আরে কিসের বাচ্চা, তোমার বাচ্চাকে তো তুমি সাথে নিয়ে ওই যে সামনের দিকে আগাই গেলা, আমি তো এখানে একা। তখন উনি তো বুঝতে পারছেন না ঘটনা কি, আমি বাচ্চাটাকে এখানে রেখে গেলাম, আমার বোন বলে যে আমি সাথে নিয়ে গেছি। এরপর তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তখন উনি নাকি অন্যদিকে চলে গেছেন বাচ্চার খোঁজে। এর বেশ কিছুক্ষণ পর ওনার কানে গেছে যে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে ওই বটগাছের ওখানে। এরপর উনি এসে দেখেন এটা ওনারই বাচ্চা। কিন্তু আসলে ব্যাপারটা কি, বাচ্চাটা তার খালার পাশে বসা, অথচ তার খালা দেখছেন যে বাচ্চার মায়ের সাথে চলে যাচ্ছে ওইদিকে, এর ভিতরে বাচ্চা নেই। এমন একটা মায়াজাল সৃষ্টি করা হয়েছে যে বাচ্চার মা দেখছে তার খালার কাছে বসে আছে, আর বাচ্চার খালা দেখছেন যে বাচ্চাটা তার মায়ের সাথে আছে, এর ভিতরে বাচ্চাটা কোথায় যেন হারিয়ে গেছে। আর এরপরে যেটা হয়েছে সেটা আমরা অনুমান করতে পারি যে বাচ্চাটার সাথে কি হয়েছে, কিভাবে বাচ্চাটা মারা গেল। তো এটা তো একটা বাচ্চার ঘটনা ছিল। এর ঠিক 1 বছর পরে এমন এক বর্ষার সময়ে ওনাদের এই নদী দিয়ে যে কার্গোগুলো, মানে বালু বোঝাই যে কার্গোগুলো, এগুলো তো চলাচল করে। তখন নাকি হঠাৎ করে একজন চিৎকার করে ওঠে, পড়ে গেল, কিন্তু উপরে ওঠে না। মূলত ওই বোট চালক যিনি, উনি পড়ে গেছেন। তো বোটের বাকি সদস্যরা বোট থামিয়ে সাইড করে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না। বিকেলের দিকে ওই ব্রিজের নিচে ওনাকে পাওয়া যায়। ওনাকে যখন পানি থেকে তোলা হয় তখন দেখা গেল যে উনি ঠিক যেভাবে লুঙ্গি পরেছিলেন সেভাবেই আছে, এমনকি ওনার চুলের যে ভাঁজ ছিল ওটা ওরকমই আছে। উনি পানিতে পড়ে গেছিলেন দুপুরের সময়, অথচ এত সময় থাকার পরে শরীরে কিছুটা পরিবর্তন তো হয়, কোনো পরিবর্তন ছিল না। মনে হচ্ছে উনি মাত্রই পড়েছেন, ওনার পেটেও কোনো পানি নাই, মনে হচ্ছে উনি গোসল করেছেন। হঠাৎ করে উনি বোট থেকে কিভাবে পড়ে গেলেন? উনি যেহেতু মারা গেছেন এটা তো আসলে জানা যাবে না যে উনি কি দেখেছিলেন, কি হয়েছিল, কিন্তু ওই বোটে অন্য যারা ছিলেন তারা দেখেছিলেন যে উনি পড়ে গেছেন, বাস এতটুকুই। কি হয়েছিল এটা বলা যায় না। এরও 1 বছর পরে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে। এই রাকিব ভাইদের পাশের গ্রামে এক লোক, বয়স মোটামুটি 27-28 হবে। উনি বেশ বোকা কিসিমের, অনেকটা মানসিক রোগীর মতোই, খুব ভালো মানুষ, একদম বোকা শোকা থাকে না যাদেরকে দেখলে মানসিক রোগী মনে হয়।
ওই রকম টাইপের মানুষ, খুব সহজ সরল, এতটাই সহজ সরল মানে পাগল বলে মানুষ মানে অভিহিত করে। সবার সাথে খুব ভালো ব্যবহার করতো, কারোর সাথে তার কোনো শত্রুতা ছিল না। এই লোকটা একদিন গ্রামের মানুষের সাথে গোসল করতে গিয়েছে। বলে রাখা ভালো, ওনাদের ব্রিজের নিচে একটা রাবার ড্রাম রয়েছে। এইটা পানির সময় কিন্তু এই রাবার ড্রামে পানি রাখা হয়, আবার পানি যখন কমে যায় তখন এই রাবার ড্রাম থেকে মেশিনের সাহায্যে পানি বের করা হয়, সেচ কাজে সেই পানিটা লাগানো হয় আর কি। এইভাবে কিন্তু রাবার ড্রাম গুলো ব্যবহার করা হয় আর কি। আর কৃষকরা যাতে কোনো কষ্ট ছাড়াই এই পানিগুলো ব্যবহার করতে পারে, এই জন্য কিন্তু একটা ব্যবস্থাপনা আছে। তো হয় কি, ওই সবাই যখন গোসল করছে হঠাৎ করে ওই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। ওই ছেলেটার নাম হচ্ছে জামির। এখন সবাই বলছে, আরে জামির কই, জামির কই? একদম সে এখানেই তো ছিল। তো সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে, পায় না। আরো লোকজন ডেকে এনে খোঁজাখুঁজি শুরু হলো। দুপুর থেকে বিকেল হয়ে যায়, কিন্তু ওই জামিরকে আর কোথাও পাওয়া যায় না। পরে একজন বলে, এই দেখো তো এদিকে কিছু একটা দেখা যাচ্ছে, মনে হয় এদিকে কিছু একটা আছে। পরে তাকে পাওয়া যায় রাবার ড্রামের পাশে, তার মৃতদেহ পাওয়া যায়, তুলে আনা হয়। এই লাশটার অবস্থা একই রকম ছিল, দেখে মনে হচ্ছে মাত্র মারা গেছে। তার পেটে এক ফোঁটা পানিও নেই। এরপরে বেশ কয়েকদিন ওই জায়গাতে কেউ গোসলের জন্য আসেনি। তো এইভাবে কিন্তু ঘটনা ঘটছে। সাল 2016, তো ওনাদের গ্রামের এক ছেলে গোসল করতে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজাখুঁজি শুরু করেছে। যখন পাওয়া গেল না তখন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলো। ফায়ার সার্ভিস আসার পর নদীতে নেমে বহু খোঁজাখুঁজি করার পরও পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের এক কর্মী, উনি নিচে নেমেছেন, তার কোমরে রশি বাঁধা ছিল। হঠাৎ করে রশিতে টান পড়ে, তখন তাড়াতাড়ি করে তাকে টেনে তোলা হয়। তো উনি উপরে উঠেছেন, মনে হচ্ছে যে উনি খুব ভয় পাচ্ছেন। ওনার অক্সিজেন পাইপ খুলে গেছে, তার চোখে এক অজানা ভয় দেখা যাচ্ছে। আর ওই লোকটা খুব হাঁপাচ্ছে। উনি বলতেছেন, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, এখানে নামা যাবে না, এই জায়গাটা ভালো না রে, আমি আর নামবো না। আমার কর্মজীবনে অনেক জায়গায় গেছি, এরকম ভয়ঙ্কর কিছু দেখি নাই। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, কি কি দেখছেন আপনি? সে একটা ভয়ঙ্কর তথ্য দেয়। উনি বলেন যে উনি যখন অন্য সাইডে খুঁজে পাচ্ছিলেন না, এই জায়গাতে নেমেছেন, দড়ি বেঁধেই নেমেছেন, যেহেতু ওই জায়গাটা একটু গভীর ছিল। উনি নামার পরে উনি হয়তো বা 10 থেকে 12 হাত নিচে গেছেন। হঠাৎ করে দেখেন যে ওনার সামনে কেউ একজন বসে আছে। সাধু সন্ন্যাসীরা যেভাবে ধ্যান করে না, ওই রকম করে কেউ একজন ধ্যান করছে। হঠাৎ করে পানির নিচে এইরকম একটা মানুষ দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। আর তখনই উনি দেখতে পান কোন একটা জিনিস, এ মানুষ না মাছ এটা বোঝা যাচ্ছে না, তার চতুর্দিকে ঘুরছে। এমন ভাবে ঘুরছে, আস্তে আস্তে ঘোরার যেই গতিটা এটা বাড়ছে, আর ওই জায়গায় একটা পানির পাক সৃষ্টি হয়েছে। আর ওই সময় তার মুখের অক্সিজেন মাস্ক এটা খুলে যায়। তখন উনি ওনার রশিটা ধরে টান দেন, আর তখন মূলত উপর থেকে টেনে তোলা হয় তাকে। তো এটা শুনে তো সবাই ভয় পেয়ে যায়। ওই সময় কিন্তু ব্রিজের উপরে শত শত মানুষ দাঁড়িয়েছিল। তখন কিছু লোকজন বলে যে মনে হচ্ছে যে লাশটা পাওয়া যাবে, আপনি ভয় পেয়েছেন, আল্লাহ ভরসা, আপনার সাথে প্রয়োজন আরো 2 জন নেন। উনি তো যেতে চান না। শেষ পর্যন্ত একটা পর্যায়ে রাজি হন। আরো 2 জন লোক নিয়ে তারা একই রকম ভাবে রশি টসি খুব শক্ত করে বেঁধে এমন ভাবে বাঁধছেন যে ছোটার কোনো সম্ভাবনা নাই। হুক টুক লাগিয়ে মানে সেফটি যতটুকু মেনটেন করা যায় আর কি। তখন তারা যখন নেমেছেন, নেমে আর ভয়ঙ্কর কিছু দেখেন নাই, তবে নামার পর লাশটা পেয়েছেন। লাশটা যখন তোলা হয় দেখা গেল যে লাশটার পেটেও পানি নেই, দেখে মনে হচ্ছে মাত্র মারা গেছে। ওই লাশের পরিবারও সেখানে উপস্থিত ছিল। কান্নাকাটি শুরু হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। এর কয়েক বছর পরে পাশের গ্রামে 2 ভাই, মোটামুটি বয়স ছোট, 9-10 বছর, এরা মাদ্রাসায় পড়ে, দুপুরে গোসল করতে আসছে অনেকের সাথে। হঠাৎ করে দেখে এই 2 ভাইকে কে মানে এই 2 জনকে টেনে নিয়ে যাচ্ছে একসাথে। অনেক চেষ্টা করার পরে কেউ ধরতে পারেনি, বাঁচাতেও পারেনি। 2 ভাই এভাবে মারা যায়। কে যেন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। একই সাথে 2টা ভাইকে মরতে হলো। এরপর বেশ কিছুদিন কিছু হয় নাই। 2022 সাল, রোজার ঈদের একদিন পরের কথা। তখন রাকিব ভাই সৌদিতেই উনি তখনও আছেন। ওই দিনও কিন্তু ব্রিজে শত শত মানুষের ভিড়।
আসছে মানুষ, ছবি তুলছে, চটপটি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, কেউ নেমে গোসল করছে। এমন সময় একজন লোক বলে ওঠে, আরে আমার ভাই কই? আমার ছোট ভাই তো এখানে বসা ছিল, ও তো আমার জামা কাপড় নিয়ে বসেছিল এখানে। মানে বড় ভাই নামছে, তার জামা কাপড় নিয়ে এসে বসেছিল, বড় ভাই গোসল করে উঠলে আবার সেই জামা কাপড় গুলো পরবে। ছোট ভাই কোথায় গেল? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন বলছে, ওকে তো মনে হলো যে পানির দিকে নামতে দেখলাম। আর তখন বড় ভাই বলছে, ও তো নামলেও ও তো সাঁতার জানে, আর পানির দিকে নামবে কেন? আমি তো নিচেই ছিলাম, আমি তো ওকে পানির দিকে নামতে দেখি না। একজন বলছে, না, আমি ওকে পানির দিকে নামতে দেখছি। তখনই একটা অশুভ সংকেত সকলে পেয়ে যান। শুরু হয় পানিতে নেমে খোঁজাখুঁজি, পাওয়া যায় না, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, তারাও এসে অনেকক্ষণ খুঁজলো। 7-8 ঘন্টা খোঁজার পর না পেয়ে পানি থেকে উঠে এসে ফায়ার সার্ভিসের লোকটা বলল যে এখন সবাই চলে যান, কাল সকালবেলা পেয়ে যাবেন। এখন খুঁজে কিয়ামত পর্যন্ত, মানে এখন যদি খুঁজে কিয়ামতও করে ফেলা হয়, তাও এই ডেড বডি পাওয়া যাবে না। এখন উনি কিভাবে বললেন যে সকালবেলায় পাওয়া যাবে? তাকে যখন প্রশ্ন করা হলো, উনি এই কথার কোনো উত্তর দেন না, সোজা হেঁটে উনি ওনার টিমের সাথে চলে যান। পরিবারের লোকজন কান্না করতে করতে একটা সময় চলে যান। খুব ভোরবেলা পরিবারের একজন ওই দিকটাতে নৌকা নিয়ে খোঁজার জন্য আসেন। কয়েক মিনিটের মধ্যে কিছু একটা দেখতে পান, সেটাকে তুলে দেখে এটাই সেই ছেলে। পেটে এক ফোঁটা পানিও নাই, শুধু হাত পা গুলো সাদা সাদা হয়ে গেছে আর কি। এবার আসে 2024 সালের ঘটনা। এটা ওনাদের গ্রামের পাশের বাড়ির দুঃসম্পর্কের এক চাচাতো বোনের সাথে ঘটেছিল, মানে ওনাদের গ্রামের আত্মীয় হন আর কি। তো এই বোন আর এক ফুপু হন আর কি। তো এই যে নদীতে যে ব্রিজ, ওইখানে গেছেন গোসল করার জন্য। দিনটা ছিল শুক্রবার, ঠিক দুপুরের সময়। সাথে একটা বিদেশি কম্বল নিয়ে গেছেন সেটা ধোয়ার জন্য। তো ওই সময় চাচাতো বোনের বাবা ব্রিজের উপর দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে পানিতে দুইজন মহিলার মতো দেখা যাচ্ছে ছটফট করছে। অনেক চেষ্টা করছে পানি থেকে উপরে উঠে আসার জন্য, কিন্তু পারছে না। তো চাচা খেয়াল করে দেখলেন, আরে এটা তো আমার মেয়ে, আরে আমার বোন। ওই মেয়ে আর ফুপু। উনি ওনার রিক্সার সাথে একটা রশি ছিল, বেশ বড় একটা রশি ছিল। উনি বলছেন, এই তোরা চিন্তা করিস না, আমি আসতেছি, আল্লাহরে ডাক, আমি আসতেছি। উনি রশি নিয়ে দৌড়েতেছেন, চিৎকার বলতেছেন যে, এই কে কোথায় আসো, আমার মেয়ে বোনকে উদ্ধার করো। কয়েকজন লোক কিন্তু ছিল আশেপাশে, তারাও চলে আসছেন। আল্লাহর অশেষ রহমতে এই দুইজনকেও ওনারা তুলতে সক্ষম হন। তাদেরকে যখন ঝাড়ফুঁক করা হয়, একজন আলেম ডেকে নিয়ে এসে তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন তারা এক ভয়ঙ্কর কথা বলেন যে ওনারা দুজন যখন নামছেন, কোমর পানিতে নামার সাথে সাথে কে যেন কম্বল ধরে মারছে, এক হ্যাচকা টান। এত জোরে টান মারছেন যে এই দুইজনে তো কম্বল ধরেছিল, এত এই বড় কম্বল, এগুলো কিন্তু ভিজে গেলে খুব ওয়েট হয়ে যায়, একজন কোনো মতে এটা উঁচা করতে পারে না। তো ওটা তো ভিজে ছিল, পানির নিচে ছিল, ধরেছিল আর কি। ওনারাও ওই হ্যাচকা টানে পানির ভিতরে চলে যান। তখন নাকি এই দুইজনের পা কে টেনে ধরে আর নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওনারা তো অনেক চেষ্টা করার পর উঠে আসতে পারতেছেন না। ওনারা দেখেন যে পানির মধ্যে কম্বলের ভিতর নাকি আগুন ধরে গেছে। এরপর ওনাদের আর কিছু মনে নেই, যে লোকজন তো উঠাই নিয়ে আসছে। আল্লাহর রহমতে ওই যাত্রায় ওনারা দুজন বেঁচে যান। এই ঘটনা এখনো চলমান রয়েছে। আল্লাহ তাআলা জানেন কার মাধ্যমে, কার ওসিলায় এই ঘটনার সমাপ্তি ঘটবে। এখনো চলমান রয়েছে ওই ব্রিজ কেন্দ্রিক ঘটনাগুলো। প্রায়শই সেখানে এভাবেই মানুষ হারিয়ে যায়, পাওয়া যায় মৃত অবস্থায়। একটা মানুষ, জলজান্ত মানুষ, যে ডাঙার উপর বসে, যে পানিতেও নামে নাই, সেও কোনো এক মায়াজালে পানির মধ্যে নেমে যায় আর সে লাশ হয়ে ওঠে। এটা কি আসলে মেনে নেওয়া যায়? কি রয়েছে আসলে ওখানে, তা কিন্তু এখনো সুস্পষ্ট নয়। তবে আমরা আন্দাজ করতে পারি সেখানে পানির দেও বা এই টাইপের শক্তিশালী কোনো জিনিস রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে রাইটের 155তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সিয়াম আফ্রিদি। ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদরেই ওনার বাড়ি। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন ওনার বাবার সাথে ঘটে যায় একটি ঘটনা, যেটা আমাদের থার্সডে নাইটের 116তম আয়োজনে, অর্থাৎ 116তম এপিসোডে প্রচারিত হয়েছিল। তো চলুন ঘটনায় চলে যাই। তো ঘটনাটি উনি যার কাছ থেকে শুনেছিলেন
তিনি তার বন্ধু, যার নাম হচ্ছে সাব্বির মাহমুদ রিফাত। আর ঘটনাটি তার এক চাচার সাথে ঘটেছিল। তো ওই চাচার নাম হচ্ছে অলি মিয়া। উনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ওনার বর্তমান বয়স ৪৫ বছর বা তার থেকে কয়েক বছর বেশি হবে আর কি। আর ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালে। তখন উনি ড্রাইভিং এতটা শেখেন নাই, তখন ট্রাকের হেল্পার ছিলেন। ওনার যিনি ওস্তাদ ছিলেন, মানে ড্রাইভার ছিলেন, তার নাম ছিল সৌরভ। সংক্ষেপে তাকে সারু কাকা বলে ডাকতেন। তো ওনার ওস্তাদ সবসময় ট্রাকে কাঁচা মালামাল আনা নেওয়া করতেন, মানে সবজি। উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে আসতেন ঢাকাতে, আবার কখনো ওই টাঙ্গাইলে উনি নিয়ে যেতেন সবজি, এরকম উনি নিয়ে যেতেন আর কি। তো ঘটনাটি ঘটে তেমন একটি ট্রিপ নিয়ে যাওয়ার সময়। ময়মনসিংহের তারাকান্দা থেকে টাঙ্গাইলে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছিল। ওনারা ট্রাকে শসা এবং লাউ লোড করেছিলেন, তারপর তারাকান্দা থেকে টাঙ্গাইলে যাচ্ছিলেন। তারাকান্দা থেকে ওনারা সবকিছু গুছিয়ে রওনা দিতে দিতে রাত প্রায় 10টা বেজে যায়। পথ কিন্তু খুব বেশি দূরের ছিল না, এই জন্য ওনারা ওই রাত 10টা বাজছে কোনো একটা গুরুত্ব দেন নাই। ওনারা ওই মাল আনলোড করে, মানে নামিয়ে আবার তারাকান্দা থেকে মাল লোড করেও কিন্তু আবার আসবেন, এরকম একটা কথা ছিল। তবে রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, তবে তাতে ওনাদের চলাচলে খুব বেশি সমস্যা হচ্ছিল না। ওনারা সব রাস্তা ঠিকঠাক মতো গেলেও সমস্যা হয় যখন মধুপুর জঙ্গলের পার্শ্ববর্তী রাস্তায় চলে আসছেন। তা গাড়ি চলছে, হঠাৎ করে ওনারা খেয়াল করলেন রাস্তায় একটা বানর মরে পড়ে আছে। গাড়ি যে হেডলাইট রয়েছে সেই হেডলাইটের আলোতে ওনারা দেখলেন। আর পাশে কিছু বানর বসে কি যেন অদ্ভুত ভাষায় শব্দ করছে, কান্নাকাটি করছে, এরকম বলে মনে হলো। তো ওনাদের ওস্তাদ, মানে এই যে অলি মিয়া যিনি, তার ওস্তাদ সারু কাকা, উনি গাড়িটা ব্রেক করেন। বানর তো একটা সংঘবদ্ধ একটা প্রাণী বলতে হবে, কারণ একটি বানর যদি আক্রমণের শিকার হয় তাহলে ওই বানর দলের কিন্তু অন্য বানরগুলো এসে আক্রমণ করে। একটা বানর এভাবে মরে পড়ে আছে, তার ডেড বডি নিয়ে অন্য বানরগুলো ঘিরে থাকবে, কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। এখন যদি এই বানরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় তাহলে অন্য বানরগুলো লাফিয়ে গাড়ির পেছনে উঠে পড়তে পারে, এই বানরগুলো আবার আক্রমণ করতে পারে। কারণ বানরকে যদি এভাবে কোনো কারণ ছাড়া আক্রমণ করা হয় বা তাদেরকে খেপিয়ে তোলা হয় তাহলে ওরা কিন্তু খুব আক্রমণাত্মক এবং হিংস্র হয়ে আক্রমণ করে। এটা মোটেও উচিত নয় বানরদেরকে এভাবে উত্ত্যক্ত করা। তো এটা কিন্তু জানতেন, এই সারু কাকা কিন্তু জানতেন। চলাচলের ক্ষেত্রে মাঝে মাঝেই, বিশেষ করে কলা নিয়ে যখন আসা হয় তখন হনুমান বানরগুলো এরকম গাড়ির উপর চলে আসে, এদেরকে খুব বেশি বিরক্ত করা ঠিক হবে না। এখন একটা বানর মরে পড়ে আছে, এখন কি করবেন? এখন এই গাড়িটা ব্রেক করেন, কিন্তু গাড়ি থেকে নামার সাহস পাচ্ছেন না। উনি চিন্তা করলেন যে কিছুক্ষণ থাকেই দেখি আরো পিছন থেকে আরো অনেক গাড়ি আসবে, সামনে পিছন থেকে, এগুলো হয়তো বা এই ডেড বডিটা নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাবে। এদিকে এই যে অলি মিয়া যিনি, উনি কয়েকবার এই শাহরুখ কাকাকে বললেন যে ওস্তাদ আমি নেমে লাঠিটা নিয়ে বানরগুলোকে তাড়াই দিই, তারপরে এই বানরের যে লাশটা আছে এইটা রাস্তার পাশে রেখে তারপর আমরা গাড়ি চালাই যাই। কিন্তু শাহরুখ কাকা বলছেন যে তুই বেশি বুঝিস না, এই রাস্তায় কিন্তু চলাচলের অভিজ্ঞতা তোর থেকে আমার বেশি, এই জন্য চুপ করে বসে থাক। আসলে ওই রাস্তায় গাড়ির আনাগোনা খুব একটা ছিল না, ডাকাতেরও ভয় ছিল। এখন কতক্ষণ ওরা এভাবে বসে থাকবেন? ভূতের ভয় না থাকলেও ডাকাতির ভয় কিন্তু ছিল খুব মারাত্মক। আর একে তো জঙ্গলের মাঝামাঝি রাস্তা, আশেপাশে কয়েক মাইলের মধ্যে কোনো জনবসতি নাই। এরপরে একটা সময় এই সারু কাকা যিনি, মানে ওস্তাদ, ওনার মুখেও একটা চিন্তার ভাব দেখা যায়। এই সুযোগে এই অলি মিয়া বললেন, ওস্তাদ আর নিষেধ করেন না, লাঠিটা নিয়ে নামি, এগুলোকে নেমে ইচ্ছা মতো পিটাই, এগুলো সাইজ করে দিই, দেখবেন যে এমনি সাইড হয়ে সরে চলে গেছে। এবার আর ওস্তাদ সারু কাকা কিছু বললেন না। উনি ওনার সিটের পেছনে থাকা একটা লম্বা লাঠি ছিল, এই লাঠিটা নিয়ে বের হইছেন। বের যখন হইছেন উনি দেখেন আরে কি, গাড়ির মধ্যে বসে দেখলাম স্বাভাবিক সাইজের বানর, কিন্তু এগুলা কি? দেখেন যে এই বানরগুলো স্বাভাবিক সাইজের না। উনি গাড়ির ভিতরে বসে যে বানরের সাইজ দেখছিলেন, এই বানরগুলো আসলে এখন অনেক বড় বড় সাইজের দেখা যাচ্ছে। আর হেডলাইটের আলো যখন বানরের চোখের উপর পড়েছে, চোখগুলো মনে হচ্ছে একদম সবুজ
আর সবুজ যে শুধু তা না, সবুজ আলো বের হচ্ছে, মনে হচ্ছে তার আলো বের হয়ে সামনে কিছুটা আলোকিত হয়ে যাচ্ছে। এইটা দেখার সাথে সাথে এই অলি মিয়া তো পাইছেন ভয়, যে এরে এটা তো কোনো স্বাভাবিক বানর না রে, এ কি ধরনের বানর? আমি দেখলাম এক সাইজ, এখন দেখি আর এক সাইজের বানর। তখন হয় কি, হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ আসে এবং ডাকছে, এই খবরদার খবরদার, ওদের গায়ে হাত দিবি না, খবরদার। এই বলতে বলতে জঙ্গলের ভিতর থেকে একটা লোক বের হয়ে আসে। তবে ওই লোকটা আসলে যে খুব অস্বাভাবিক চেহারার ছিলেন ওরকম না। ওই লোকটার হাতে একটা বড় বাঁশি ছিল এবং আর এক হাতে একটা হারিকেন ছিল। ওই লোকটা এসে এই অলি মিয়াকে ধমক দিয়ে বলেন, এই বেটা, তোর সাহস তো কম না রে, তুই জানিস এগুলা কারা? আমি এখন এখানে না আসলে তোর কি হাল হইতো তুই বুঝতে পারছিস? তুই তোর ওস্তাদ সহ কোথায় যে হারাই যেতি তার কোনো হদিসই পাইতো না কেউ। তোদের লাশ তো দূরের কথা, তার হারও 50 বছর পরে কেউ খুঁজে পাইতো না। খবরদার, যা, দৌড় দে, গাড়িতে ওঠ, এখানে যা যা ঘটুক গাড়ির থেকে নামবি না, যা। বানরগুলা যদি এখান থেকে সরে যায় তখনই শুধু গাড়ি ট্রেনের সামনে যাবি। এই কথা শোনার সাথে সাথে এই অলি মিয়া উনি তো লাঠিটা নিয়ে দৌড়ে আবার গাড়ির ভিতর ঢুকে এই ট্রাকের যে সাইডের যে জানালার কাঁচ থাকে সে কাঁচও উঠাই দিছে। এরপর দেখছেন যে কি হয়। উনি দেখলেন যে ওই লোকটা তার এক হাতে থাকা বাঁশিটা উনি মুখের সামনে ধরে হারিকেনটা পাশে নামিয়ে রেখে বাজানো শুরু করলো। বাঁশি বাজাতে গেলে তো দুই হাতের নখগুলাই ব্যবহার করতে হয়। বাঁশির একটা অদ্ভুত সুর, কেমন জানি সুর, এই সুর শুনে এই ওস্তাদ সারো মিয়া আর অলি মিয়া দুইজনেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এমন মাথা যন্ত্রণা, মনে হচ্ছে যে মাথা একদম ছিঁড়ে পড়ে যাবে, ভয়ঙ্কর যন্ত্রণা। আর বাঁশি যখন বাজানো শুরু করেছে মনে হচ্ছে এই বানরগুলো অদ্ভুত ভাবে লাফালাফি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে ওদের শরীরে আগুন ধরে গেছে, ওরা লাফালাফি শুরু করে দিয়েছে। একটা পরে যে যেদিকে পারছে দৌড়ানো শুরু করছে, কেউ রাস্তার এই পাশে, কেউ ও পাশে, কেউ গাছের ভিতরে, মানে মাথায় উঠে গেল না কোন দিকে চলে গেল কোনো খেয়াল নাই। যখন সবগুলা বানর সরে গেল তখন ওই আগন্তুক লোকটা বাঁশি বাজানো থামিয়ে দিলেন। আস্তে আস্তে এগিয়ে গিয়ে ওই যে মৃত বানরটা পড়েছিল ওইটার শরীরের উপর যখনই উনি হাত রেখেছেন, এই যে ওস্তাদ সারো মিয়া আর অলি মিয়া দুজনে দেখলেন যে এই বানরের ডেড বডিটা মুহূর্তেই মনে হলো বাতাসে মিশে গেল। এই দৃশ্য দেখেই এই ওস্তাদ আর অলি মিয়ার তো অবস্থা খারাপ, ভয়ে শরীর ঘেমে একদম ভিজে একাকার। এরপরে ওই লোকটা কি হলো, আবার মনে হলো যেই রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তা দিয়েই ওই জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। ওই হারিকেনটা হাতে নিয়ে আবার চলে গেল ভেতরে, অথচ ওই ভেতরে কিন্তু কোনো জনবসতি থাকার কথা না। তখন গাড়িটা ওনারা স্টার্ট দেন এবং ওখান থেকে রওনা দেন। টাঙ্গাইলে গিয়ে মালামাল নামিয়ে ওই আড়ত মহাজনের সাথে বিষয়টা শেয়ার করলে উনি বলেন যে তোমাদেরকে আজকে আর রাত্রে ট্রিপ নিয়ে যাইতে হবে না, ওই মাল আনার জন্য আমি অন্য আর একটা গাড়িকে বলে দিচ্ছি, ওইখানে আর একটা গাড়ি আছে, ওরা ওই মালটা নিয়ে আসবে, তোমরা যাইও না। তো সকালবেলা ওখানকার এক মসজিদের হুজুরের কাছে ওনাদেরকে ওই আড়ত মহাজন নিয়ে যান। তো হুজুরের বয়স প্রায় 70-এর মতো হবে। হুজুর খুব ভালো মানে একজন রাকিও। ওনার কাছে যখন সব বিষয়টা শেয়ার করা হয় তখন ওই হুজুর বলেন যে সর্বনাশ, তোমরা জানো আল্লাহ তোমাদেরকে কি বিপদ থেকে বাঁচায় নিয়ে আসছে? ওগুলা কোনো সাধারণ বানর ছিল না, ওগুলো ছিল খুনি পিশাচ, ওগুলো বানরের রূপ ধরে ওখানে ছিল। ওরা মানুষকে সুযোগ পেলে একদম ছিন্ন ভিন্ন করে ফেলে। আর ওই যে আগন্তুক, ওইটাও কোনো স্বাভাবিক মানুষ ছিল না, ওইটা খুব ভালো একটা জিন ছিল। ওই জিনটা সে বিভিন্ন সময় এই পিশাচ সম্প্রদায়ের হাত থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। যাই হোক, সামনের থেকে এরকম কিছু দেখলে কিন্তু গাড়ি থামাইও না, প্রয়োজনে গাড়ি সাইড করে চলে আসবা, সাইড কেটে চলে আসবা, কিন্তু গাড়ি থামাবা না। তো এই জিনিসগুলো হুজুর শিখিয়ে দেন। ওই জায়গায় নাকি এই ধরনের ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটে। এই ঘটনার পর পরবর্তীতে অলি মিয়ার হালকা জ্বর আসলেও তেমন কিছু হয় নাই। তো ঘটনাটা এ পর্যন্তই ছিল। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ
সাব্বির হাসান। ওনার বাড়ি বগুড়ার আদমদিঘি এলাকায়। চলুন আমাদের থার্সডে নাইটের 155তম আয়োজনের নতুন এই ঘটনাটি শুরু করি। তো ঘটনাটি মূলত ওনার দাদার এক বন্ধুর সাথে ঘটেছিল। ওনার দাদার বন্ধুর নাম হচ্ছে শহীদুল। তো এই শহীদুল দাদা উনি মূলত এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। ঘটনার সময়কাল 1965 থেকে 1970 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে। সময়টা তখন ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারি মানে শুরু হবে এমন একটা ভাব। মাদ্রাসায় পড়তেন শহীদুল দাদা। মাদ্রাসায় তখন বার্ষিক পরীক্ষা শেষ, নতুন স্টুডেন্ট ভর্তি হবে। উনি তখন কেবল মক্তব বিভাগে লেখাপড়া করতেন, মানে উনি তখন ছোট আর কি, বেশি বয়স না। কায়দা শেষ করে নতুন সিবারা হাতে নিয়েছেন। প্রায় 8 মাস হলো উনি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছেন। তো পরীক্ষা শেষে রেজাল্ট দেওয়ার পর মাদ্রাসা কিছুদিনের ছুটি হলো। স্টুডেন্টরা তো যে যার পরিবারের কাছে চলে গিয়েছে, উনিও তার ব্যতিক্রম না। ছুটি শেষ হওয়ার প্রায় 2 থেকে 3 দিন আগেই উনি মাদ্রাসায় চলে আসেন। আসলে চলে আসেন এই কারণে, মাদ্রাসার ওনার বাসা কিন্তু একদম কাছাকাছি। দৌড়ে বাড়িতে চলে যাওয়া যায়, দৌড়ে মাদ্রাসায় চলে আসা যায়, মানে মাদ্রাসাও যা বাড়িও তাই, এমন একটা অবস্থা। এই জন্য ছুটি হোক যাই হোক সবসময় মাদ্রাসার টাচেই থাকতেন উনি। কারণ বন্ধু বান্ধব বলতে ওনার তো মাদ্রাসার ওই স্টুডেন্টটাই। উনি তো মাদ্রাসায় চলে আসছেন। তো আসার পর ওইখানে দেখেন যে মাদ্রাসার ছোট হুজুর ছিলেন, হাফেজ সাহেব হুজুর ছিলেন, আর বাবুর্চি ছিল। বড় হুজুর ওনার বাসাটা আবার একটু দূরে, আর ছোট হুজুরের বাসাটা আবার ওই গ্রামে, যার কারণে উনি সবসময় মাদ্রাসাতেই থাকতেন। উনি একদম লোকাল মানুষ ছিলেন, এলাকার সবার সাথেই তার পরিচয় ছিল। উনিও ছোটবেলা থেকে ওই গ্রামে বড় হয়েছেন, এজন্য ওনারও মাদ্রাসা যা বাড়িও তাই, মানে একই রকম আর কি অবস্থা। তো তখনও তো আসলে সবকিছু শুরু হয় নাই, তখনও তো মাদ্রাসা বন্ধ। এদিকে এই শহীদুল দাদা উনি গিয়েছেন। যাওয়ার পর উনি দেখেন যে একটা ছেলে আসছে তার বয়সী, মানে শহীদুল দাদার বয়সী। তো ছেলে এসে বলেন যে আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। তখন ওই বাবুর্চি, তারপরে এই যে শহীদুল দাদা এবং ওই যে ছোট হুজুর যিনি ছিলেন আর কি, হাফিজ সাহেব হুজুর, তো উনি ওই শহীদুল দাদা দেখলেন যে ওই হাফিজ সাহেব হুজুর বলছেন যে বাবা তুমি 2 দিন পরে আসো, ভর্তির সব কাজকর্ম তো আমাদের বড় হুজুর করে থাকেন, আর এখন তো মাদ্রাসা বন্ধ, তোমাকে ভর্তি যদি আমি করাইও, এখন তুমি এখানে কিভাবে থাকবা, মাদ্রাসার বাচ্চা কাচ্চা তো নাই, তুমি না হয় 2 দিন পরে আসো। তখন বললেন আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পরে আসবো। এদিকে এই যে শহীদুল দাদা, তার বয়সী একজন পাইছে, উনি আবার একবারে জিজ্ঞেস করতেছে যে ভাই তোমার নাম কি, আর তোমার বাসা কোথায়, কোন গ্রামে। তখন সে তার নাম বলে রুহুল আমিন, আর বলে যে তার বাড়ি নাকি মেঘের উপরে। এই কথা শুনে শহীদুল দাদা, ছোট মানুষ, শুনে কিছুটা অবাক হন, কিন্তু এটা নিয়ে আর খুব বেশি মাথা ঘামান নেই। আর সাধারণত হয় কি যে ছোট বাচ্চারা যখন ভর্তি হতে আসে তার সাথে তো তার গার্ডিয়ান আসে, মা বাবা চাচা মামা এরকম কেউ তো আসে আর কি, ভাই, কিন্তু তার সাথে কেউ আসে নাই। উনি আর সব নিয়ে পাত্তা দেন নাই। দেখতে দেখতে 2 দিন শেষ, বিকালের দিকে বড় হুজুরও চলে আসছেন, মাদ্রাসার স্টুডেন্টও চলে আসছে। তার ঠিক পরের দিন ওই ছেলেটা আসছে আবার মাদ্রাসায়, এসে সোজা বড় হুজুরের রুমে চলে গেল, কাউকে কিছু না বলে। কিছুক্ষণ পর বড় হুজুরের সাথে ছেলেটা আসলো, যেখানে সবাই বসে পড়ে আর কি। তো বড় হুজুর সবাইকে বলল যে এ তোমাদের নতুন বন্ধু, ওর নাম রুহুল আমিন। তো হুজুরের নির্দেশনায় সবাই তাকে জায়গা করে দিল বসার জন্য, তাকে একটি কায়দা দেওয়া হলো পড়ার জন্য। ছেলেটা এসে এই শহীদুল দাদার পাশেই বসে। তো শহীদুল দাদা একটু মাস্টারি ভাব দেখিয়ে তাকে একটু পড়া শিখিয়ে দিল। দেখতে দেখতে অনেকগুলো দিনই কেটে গেল। এর মধ্যে এই শহীদুল দাদা দেখলেন যে রুহুল আমিন আসলে কারোর সাথে অতটা কথা বলে না, আর এই শহীদুল দাদাও কিন্তু একটু কম মিশতেন, সবার সাথে কম কথা বলতেন, একটু সেপারেট থাকতে পছন্দ করতেন। তো এই 2 জনের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়। 2 জন তো একই কোয়ালিটির, এই জন্য একই চরিত্রের মতো, এই জন্য এদের 2 জনের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে গল্প করতেন, খেলতেন, পাশাপাশি বেডে ওনারা ঘুমাতেন। তো এক রাত্রে হয় কি, এই শহীদুল দাদার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে রুহুল আমিন বেডে নাই। তো উনি ভাবেন যে হয়তো বা ওয়াশরুমে গিয়েছে, উনি আবার ঘুমাই পড়ছেন। পরের দিন রাত্রে একই সময় আবার এই শহীদুল দাদার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখা গেল রুহুল আমিন দরজা খুলে বাইরে যাচ্ছে। তো শেষ যায় কোথায় এটা দেখার জন্য এই শহীদুল দাদা আবার
চুপি চুপি পা টিপে টিপে বের হয়েছেন। তো মাদ্রাসার সিঁড়ি দিয়ে মাদ্রাসার ছাদে ওই ছেলেটা উঠে যাচ্ছে, উনিও আস্তে আস্তে উঠছেন। এদিকে হয় কি, শহীদুল দাদা ওই ছেলেটাকে ডাক না দিয়ে সে কি করে সে দেখবে, দেখার জন্য পিছনে পিছনে সে যাচ্ছে। তো ছাদে হয় কি, ওই মাদ্রাসার বাচ্চারা অনেকে নামাজ পড়তো রাতের বেলা, তাহাজ্জুদের নামাজ পড়তো। ওই ছেলেটা ওখানে গিয়ে নামাজ যেভাবে পড়ে দাঁড়িয়ে গেল। তখন পেছন থেকে এই শহীদুল্লাহ ডাক দেয়, রুহুল আমিন। রুহুল আমিন পেছন দিকে তাকায়, বলি যে কিরে তুই এত রাতে সাথে কি করছিস? সে উত্তরে জানা, আমি তো একটু তাহাজ্জুদের নামাজ পড়তে আসছিলাম। তো এটা বলার পর এই রুহুল আমিন কে ওই শহীদুল্লাহ বলছেন যে তুই ছোট মানুষ, আমরা তো আসলে এত রাত্রে উপরে উঠি না, আমাদের যারা বড় সিনিয়ররা আছে তারা মাঝে মাঝে আসে, তো আমাদের এত রাত্রে আসলে এখানে উপরে আসা ঠিক না, চল নিচে চল। সে সাথে সাথে চলে আসে, আর কিছু বলে না, ঘুমিয়ে পড়ে, সবকিছু ঠিকঠাক চলছিল। তো একদিন রাত্রে আবারও রুহুল আমিনকে ঘর থেকে বেরিয়ে দেখে এই শহীদুল্লাহ দাদার পিছু নিয়েছে। এবার দেখে সে ছাদে না গিয়ে মাদ্রাসার স্টোর রুমের দিকে চলে গেল। তো উনিও তার পিছু পিছু গেছেন, গিয়ে দেখেন স্টোর রুমে কেউ নাই। এটা কিভাবে সম্ভব? নিজের চোখে দেখলেন যে রুহুল আমিন স্টোর রুমে গেল, আর স্টোর রুমে তো কোনো দরজা জানালা ওইভাবে নাই, দরজা আছে শুধু জানালাও নাই, আর দরজা তো বন্ধ। কিন্তু সেই স্টোর রুমের দিকে গেল কেন? আর এদিকে যাওয়ার পর ওই দিক দিয়ে বের হওয়ার তো আর কোনো পথ নাই, একটাই করিডোর, ওইখানে সামনের দিকে স্টোর রুম, ফেরত আসতে গেলে এই পথ দিয়ে আসতে হবে, তাহলে সেটা কোথায় গেল? তো এইসব চিন্তা করতে করতে আবার শহীদুল্লাহ রুমে ফেরত আসেন, এসে দেখেন রুহুল আমিন তার বেডে দিব্যি ঘুমাচ্ছে। উনি তো অবাক, এ কিভাবে সম্ভব? আমি দেখলাম রুহুল আমিন হঠাৎ করে কোথায় চলে গেল, সে এসে ঘুমিয়ে বলল। তো এইভাবে বেশ আরো কিছুদিন চলে যায়। একদিন হয় কি, রুহুল আমিনকে নিয়ে এই শহীদুল দাদা তার বাড়িতে গিয়েছেন। তো বাড়িতে যাওয়ার জন্য ওনার চাচার যেই বাসা, ওই বাসার উঠোন পেরিয়ে ওনাদের ঘরে যেতে হয়। ওনাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। চারপাশে টিন দিয়ে ঘেরা, বাড়িতে ঢোকার জন্য রয়েছে দুইটি দরজা, মাঝখানে বড় একটা আঙিনা, এর ভিতরে দুইটা বাড়ি, একটা হচ্ছে ওনার চাচার আর হলো শহীদুল দাদাদের। তো রুহুল আমিনকে নিয়ে যখন ওই মেইন যেই গেটটা, ওই গেট দিয়ে ঢুকবেন, প্রথম দরজা পেরোবেন, তখন রুহুল আমিন বলে যে না, এই দরজা দিয়ে ঢুকবো না। তখন এই শহীদুল্লাহ বলছেন, কেন, এই দরজা দিয়ে কি সমস্যা? বলে হ্যাঁ সমস্যা আছে, চল ওই পিছন দিক দিয়ে ঘুরে যাই, তোদের বাসা তো এই সাইডটাতে, আর একজনের বাসা পার হয়ে তোদের বাসায় যাব, এটা আমার কাছে ভালো লাগতেছে না, চলো ওই দিক দিয়ে যাই। এখন যেহেতু সে গেস্ট মানুষ, সে কোনোভাবেই এই দরজা দিয়ে ঢুকতে চাচ্ছে না, বা এই গেট দিয়ে ঢুকতে চাচ্ছে না, কি আর করা, একটু পেছন দিকে যে আর একটা দরজা ছিল ওই দিক দিয়ে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন। তা যাওয়ার পর এই শহীদুল দাদার মা তো খুব খুশি, ছেলে আসছে, ছেলের বন্ধু আসছে, তো নিজের ছেলের মতো করেই তাকে আদর যত্ন করে, ভালো ভালো রান্না করে। কিন্তু খেতে বসার পর হয় আর একটা ঝামেলা, এই রুহুল আমিন কিছুই খেতে চায় না। তখন এই শহীদুল দাদার মা বলতেছে, কি হলো বাবা, তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? তোমার নিজের বাড়ি ভাবো, আমাকে নিজের মাই ভাবো না কেন? তুমি তো আমার ছেলের মতোই, খাও না, লজ্জার কিছু নেই। তখন রুহুল আমিন বলেন, না না খালা, আসলে আমার খিদা নেই, আমি শুধু কয়েকটা মিষ্টি খাচ্ছি। তো ওখানে কেউ কয়েকটা মিষ্টি ছিল, আসলে ওই মিষ্টিটা এই কারণে রাখা হয়েছিল যে খাওয়া দাওয়ার পরে ওনারা খাবেন, কিন্তু ওইটাই আসলে খাওয়ার ইচ্ছা পোষণ করে, এটা পাশেই রাখা ছিল। এই কথা শোনার পর যখন এই শহীদুল দাদার মা ওই মিষ্টির বাটিটা আগাই দিছে রুহুল আমিনের দিকে, সে ওখান থেকে কয়েকটা মিষ্টি একদম নিমিশেই খেয়ে ফেলে। তো ওনারা চিন্তা করছেন যে হয়তো বা রুহুল আমিনের মিষ্টি এমনিতেই খুব পছন্দ। তো খাওয়া দাওয়া শেষে ওনারা রওনা দিয়েছেন মাদ্রাসার উদ্দেশ্যে। মাদ্রাসায় এসে ওইভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে লেখাপড়া কিন্তু শেষ দিকে চলে আসে, মানে ওইখানে ওনারা হেফজও পড়ছিলেন আর কি, হাফেজ হচ্ছিলেন। এদিকে হয় কি, ওই শহীদুল দাদা বেশ এগিয়ে গিয়েছিলেন, হয়তো বা 3-4 পারা, যেহেতু 30 পারা মুখস্থ করতে হয়, শহীদুল দাদার হয়তো বা তখন 26 পারা হয়েছে, আর রুহুল আমিনের হয়েছে হয়তো বা 20 পারা মুখস্থ। তো রুহুল আমিন একটু পেছনের দিকে। এখন যাতে ওনারা একসাথে শেষ করতে পারেন, এখানে একটা কথা বলে রাখা ভালো, যারা মাদ্রাসায় পড়েন তারা এটা বুঝতে পারবেন না, যারা মাদ্রাসায় পড়েন না তাদের জন্য বলছি যে এসএসসি পাস করার পরে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়, একটা আলাদা সার্টিফিকেট, বা ইন্টারমিডিয়েট পাস করার পরে আলাদা একটা সার্টিফিকেট হয়। এইভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর পরে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়। তো মাদ্রাসাগুলোতে একটা বিশেষ সংস্কৃতি আছে, সেটা হচ্ছে যারা হাফেজ হন, হাফেজ হওয়ার পর তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া বা তাদেরকে স্বীকৃতি দেওয়ার একটা প্রথা রয়েছে, সেটা হচ্ছে পাগড়ি পরানো। পাগড়ি ওই মাদ্রাসায় কোন একটা অনুষ্ঠান হয় নির্দিষ্ট, সেখানে পাগড়িটা পরিয়ে দেওয়া হয়। এর মানে হচ্ছে তিনি হাফেজ হয়েছেন, মাদ্রাসা থেকে তাকে
সম্মান দেওয়া হলো, তাকে স্বীকৃতি দেওয়া হলো, হ্যাঁ সে এখান থেকে হেফজ শেষ করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তার জন্য শুভকামনা জানাচ্ছে। এটা একটা সংস্কৃতি মাদ্রাসার। তারপরে যারা কওমি লাইনে দাওরা হাদিস শেষ করেন, খতমে বুখারীর একটা অনুষ্ঠান হয়। তো এরকম কিন্তু বেশ কিছু সংস্কৃতি আছে যেটা স্কুল কলেজ সেগুলোতে হয়ে থাকে। তারপর সমাবর্তন হয়, কনভোকেশন যেটা আর কি, এরকম কিন্তু যেটা জেনারেল লাইনে কিছু সংস্কৃতি আছে, মাদ্রাসাতেও কিন্তু এটা আছে। তো মাদ্রাসা হাফেজ হলে এরকম পাগড়ি দেওয়া হয়, এটা ওখানকার একটা সংস্কৃতি। তো মূলত এই পাগড়িটা একসাথে নিতে চেয়েছিলেন শহীদুল দাদা, এই জন্য ওই একই দিনের জন্য হেফজ শেষ করতে পারেন এরকম একটা পরিকল্পনা শহীদুল দাদা ছিল, রুহুল আমিন এবং শহীদুল দাদা একসাথে শেষ করতে পারেন। এখন রুহুল আমিন একটু পেছনে পড়ে গিয়েছিলেন, শহীদুল দাদা অল্প অল্প করে পড়া দিতেন যাতে করে রুহুল আমিন তাকে ধরতে পারে। তো এভাবেই কিন্তু একই সাথে ওনারা হেফজ শেষ করেন। কয়েকদিন পরেই পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে। এর মধ্যে ঘটে একটি ঘটনা, সেটা হচ্ছে যে ওনারা ঘুমিয়ে আছেন, রাত 1:30 কি 2টা আনুমানিক, তখন ঘুম ভেঙে যায় এই শহীদুল দাদার। দেখেন যে রুহুল আমিন বিছানায় নেই, এত রাত্রে কোথায় গেল, এটা দেখার জন্য বাইরে গেছেন। তো বাহিরে যাওয়ার পরে উনি দেখেন যে স্টোর রুমের দরজা খোলা। তো উনি ওই দরজায় উকি দিয়ে যেটা দেখেন, এটা তো উনি কল্পনাতেও ভাবতে পারেন নাই। রুহুল আমিন ধীরে ধীরে মানুষ থেকে সাদা ধোয়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়েন। ওই রাতে উনি সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। তবে হঠাৎ করে একটা সময় ঘুম চলে আসে, একদম শেষ দিকে অল্প সময় ঘুমিয়েছেন, যখন উনি চোখ খুলেছেন মানে একটা ঝিমুনির মতো ভাব আসে, তখন উনি দেখেন যে এই রুহুল আমিন তার পাশে বেডে শুয়ে আছে। রাতের ওই ঘটনার কথা মনে করতেই তার তো বুক কেঁপে ওঠে, আরে সর্বনাশ, এতদিন কার সাথে চলছি। যাই হোক, ফজরের নামাজের পর রুহুল আমিন তাকে ডাক দেয় যে বন্ধু শহীদুল, আমি বুঝছি যে তুমি আমাকে দেখে ফেলছো আর আমি কে এটা তুমি বুঝতে পারছো, তবে তোমার কাছে একটাই অনুরোধ, আমার অনুমতি ছাড়া আমার বিষয়ে কাউকে বইলো না। তখন বলে যে আসলে সে একজন জিন আর তার আসল নাম রুহুল আমিন না। এই মাদ্রাসায় পড়ার জন্য তাকে একটা বিশেষ নামকরণ করানো হয়েছিল, তা আসল নামটা কি এইটা অবশ্য শহীদুল দাদা বলেন নাই। আর বলেন যে এই যে ব্যাপারগুলো, যে সে আসলে এই প্রথাগত খাবার ওভাবে খায় না, মিষ্টিটা তার খুব প্রিয়, আর কেন ওই বাড়িতে গেলে দরজা দিয়ে ঢুকতে চায় নাই এটাও বলে। মূলত এই শহীদুল দাদার চাচার এক মেয়ে তাকে জিনে ধরেছিল, ওই বাড়িটা বন্ধ করা হয়েছিল। ওই বন্ধ করতে গিয়ে ওই মেইন যে সদর দরজা, ওই দরজায় মূলত বেশ কিছু একটা রিচুয়াল করা হয়েছিল, এই জন্য ওই দরজা দিয়ে ঢুকতে তার অসুবিধা হচ্ছিল, এই জন্য পেছন দিক দিয়ে উনি গিয়েছিল। তো যাই হোক, স্বাভাবিকভাবে পাগড়ি প্রদান করা হয়, সবার কাছ থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার পরে জানা যায় যে বড় হুজুর উনি শুরু থেকেই জানতেন রুহুল আমিন সম্পর্কে, কিন্তু উনি কাউকে কিছু বলেন নাই। রুহুল আমিন বলেছিল যে তোমার যদি কখনো দরকার হয় আমাকে ডেকো, আমি চলে আসবো, ডাকার একটা নির্দিষ্ট পদ্ধতি শিখিয়ে দিয়েছিল। তো এরপর ঘটনা যে শেষ তা কিন্তু না, এরপর কিন্তু রুহুল আমিন এসেছে, পরিবারের কেউ অসুস্থ হয়েছে, ডাক্তারি ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, রুহুল আমিনকে ডেকেছে, সে তার দেশে গিয়ে জিনেদের সাথে পরামর্শ করে কিছু চিকিৎসা পদ্ধতি এসে জানিয়ে গেছে, আল্লাহর রহমতে ওনারা সুস্থ হয়েছেন। হয় কি এই শহীদুল দাদা যখন বিয়ে করবেন, ওই বিয়ের অনুষ্ঠানে এই রুহুল আমিনকে দাওয়াত দেওয়া হয়। সে বলে যে না, আসলে বিয়ের অনুষ্ঠানে তো গরু খাসি মুরগি জবাই হয়, আমরা এই ধরনের প্রোগ্রামগুলোতে আসলে ওইভাবে আসতে পারি না, আমাদের অসুবিধা হয়, ক্ষতি হয়। এখন ওই শহীদুল দাদা বলছেন যে বন্ধু তুমি আসবা না, এটা কিভাবে সম্ভব, তোমাকে আসতেই হবে। অনেক জোরাজুরি করার পর নাকি রাজি হয়েছিল, তবে তাকে আলাদা একটা ঘরে একটা ব্যবস্থা করা হয়েছিল। সে আসবে, মানুষের বেশেই আসবে, এটা শুধু ওই শহীদুল দাদা বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবেন না। এবং সে যেই দিক দিয়ে আসবেন ওই দিকে কোনো মাংস বা অন্য কোনো কিছু আসলে নিয়ে আসা হবে না, বা সেই টাইপের কোনো কিছু থাকবে না, এটা আগে থেকে নিশ্চিত করা হয়েছিল। শহীদুল দাদা খুব সতর্কতার সাথে এই বিষয়টা নিশ্চিত করেছিলেন। তো সেখানে আসলে তার জন্য শুধু মিষ্টি আনা হয়েছিল, সে নাকি বড় বড় 5টা পাতিল মিষ্টি খেয়ে ফেলেছিল ওই রুহুল আমিন। তো এই যে শহীদুল দাদা, উনি বছরখানেক আগে মারা গেছেন, এটা জানিয়েছেন সাব্বির হাসান ভাই। আর এটাই ছিল জিন বন্ধুর সাথে শহীদুল দাদার কিছু স্মৃতি। মাদ্রাসাগুলোতে কিন্তু এরকম ঘটনা ঘটে।
আর তার জিন বন্ধু এভাবেই তার বিয়েতেও এসেছিলেন, যেটা শুধু শহীদুল দাদা বুঝতে পেরেছিলেন। আর শহীদুল দাদা বহুদিন যাবত এই বিষয়ে কাউকে বলেন নাই। পরবর্তীতে তার জিন বন্ধুর অনুমতি সাপেক্ষেই এই ঘটনাগুলো বিভিন্ন মানুষকে উনি বলেছেন, আর এই কারণে আমরাও এই ঘটনাটি শেয়ার করতে পারলাম। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির হাসান ভাইকে। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাবো আমাদের থার্সডে নাইটের 155তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আজকের এই এপিসোডটি এই ঘটনার মাধ্যম দিয়েই শেষ হয়ে যাবে। এপিসোড কেমন লাগলো তা কিন্তু জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনায় চলে যাব। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম তানভীর মাহমুদ তামিম। ওনার বাড়ি গাজীপুরে। ওনার গ্রামের নামটি উনি উল্লেখ করেননি, আর যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন তার বাড়িও গাজীপুরে। সেই ভাইয়ের নাম হচ্ছে আলিফ। তো ওনাদের এলাকায় মাঝে মাঝে উনি যান গল্পগুজব করার জন্য। তো এমনই এক সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য গিয়েছিলেন। তো পাশে একটা বাঁশ বাগান ছিল। ওনাদের আবার স্মোক করার বদ অভ্যাস রয়েছে। তো স্মোক করতে করতে একটা পর্যায়ে বিভিন্ন প্যারানরমাল টপিক নিয়ে কথা বলতে থাকেন। বাঁশঝাড়ে আসছেন কয়েকজন মিলে। বাঁশঝাড় নিয়ে তো কতই প্যারানরমাল ঘটনা ঘটে থাকে। তখন ওই আলিফ ভাই বলেন যে ওনাদের বাড়ি নিয়ে কিন্তু একটা ঘটনা রয়েছে। তখন উনি একটি ঘটনা বলেন। উনি জানান যে এই আলিফ ভাইয়ের দাদা উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। যুদ্ধ শেষ হলে উনি একজনের কাছ থেকে খুবই অল্প দামে এই বাড়িটা কিনেছিলেন। উনি অর্থাৎ এই যে দাদা, আলিফ ভাইয়ের দাদা, উনি এলাকার একটি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। শুরুর দিকে কিছুদিন নাকি বেশ ভালোই চলছিল। টুকটাক কিছু ঘটনা ঘটে, তেমন কোনো সমস্যা আসলে সেটাতেও হচ্ছিল না। ঘটনা শুরু হয় যখন এই আলিফ ভাইয়ের বাবা বিয়ে করেন। আলিফ ভাইয়ের মা নাকি প্রায় রাতেই ঘরের বাইরে থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পেতেন, যেমন টিনের উপর দিয়ে কিছু হেঁটে যাচ্ছে, ঘরের বাইরে নুপুরের শব্দ হচ্ছে, এরকম কিছু আর কি। তো উনি দোয়া দুরুদ পরে ঘুমিয়ে থাকতেন। উনি এগুলোকে খুব একটা পাত্তা দেন নাই। কিছু মাস যাওয়ার পর, মানে বিয়ের বেশ কিছু মাস যাওয়ার পর উনি যখন গর্ভধারণ করেন, তখনও কিন্তু এগুলো উনি শুনতে পেতেন। তখনও কিন্তু সমস্যা হচ্ছিল না। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওনার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এর 1-2 দিন পরই বাচ্চাটি মারা যায়। তো এটা হয়তোবা কোনো একটা অসুস্থতার কারণে হয়েছে, বাচ্চাটা হয়তো অসুস্থ হয়ে গিয়েছিল, এরকম তো অনেক কিছুই হয়। তো এটাই সকলে ধরে নিয়েছিল। কয়েক বছর পার হয়ে যায়, উনি আবার গর্ভবতী হন। এবারও স্বাভাবিকভাবেই বাচ্চা ভূমিষ্ঠ হয়। এবারও ঠিক একই রকম ভাবে 1-2 দিনের মাথায় বাচ্চাটি মারা যায়। 1-2 নয়, 7-7টা বাচ্চা এভাবেই মারা গিয়েছিল, ঠিক একই রকম ভাবে। শুরুর দিকে আসলে ওনারা বুঝতে পারছিলেন না। পরে যখন কিছুটা আঁচ করতে পারলেন, তখন আলিফ ভাইয়ের দাদু ওই এলাকার একজন কবিরাজকে ডেকে আনেন। কবিরাজ ওই বাড়িতে ঢুকেই বলেন যে আমাদেরকে মাফ করে দেন, আমি এই কাজ পারবো না। তো এরপর দাদু আরো অনেককেই নিয়ে আসছিলেন, সকলেই মাফ চেয়ে চলে গেছে। খুঁজতে খুঁজতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একজনের খোঁজ পান। তো দাদু দেরি না করে তার সাথে যোগাযোগ করেন, তাকে নিয়ে আসেন, সবকিছু বলেন এই ঘটনা ঘটেছে। তো কবিরাজ ঢুকেই বলেন যে আপনাদের এখানে তো অনেক জিনের অস্তিত্ব আছে, আপনারা কিভাবে এখানে আছেন এত বছর ধরে, আমি তো সেটাই ভাবছি। যাই হোক, যেহেতু আসছি দেখি কি করা যায়। তো উনি রিচুয়ালে বসেছেন। উনি ওনার মতো করে রিচুয়াল করছিলেন। রিচুয়াল শেষ করে উনি বলেন যে কেন এমনটা হচ্ছে। তো কবিরাজ বলেন যে এই যে বাড়িটা, এইটা মুক্তিযুদ্ধের সময় মিলিটারি বাহিনীর একটা অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল এখানে। আর এই যে বাড়িটা, এই বাড়িটা মূলত ছিল তাদের সহযোগী এক রাজাকারের বাড়ি। এখানে আশপাশ থেকে বিভিন্ন গ্রাম থেকে মুক্তিযোদ্ধাদেরকে ধরে এনে নির্মম নির্যাতন করা হতো। অনেক নারীদেরকেও এখানে নিয়ে আসা হয়েছে। তাদের উপর পাশবিক অত্যাচার ছাড়াও নির্মমভাবে তাদেরকে হত্যা করে কোনো ধরনের জানাজা বা ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এখানে হত্যা করা হয়েছে এবং দাফনও করা হয়েছে। এটা
কেউ জানে না। এমন ভাবে দাফন করা হয়েছে, মাটিটা অনেক গভীর করে খোঁড়া হতো, যার কারণে পরবর্তীতে যে কোনো শেয়াল কুকুর লাশ টেনে তুলবে এটারও কোনো সুযোগ না। অনেক গভীর করে নাকি এটা খোঁড়া হতো। শুধু তাই না, অধিকাংশ ক্ষেত্রেই যাদেরকে হত্যা করা হবে তাদেরকে দিয়েই এই গভীর গর্ত নাকি খনন করা হতো। তো এইভাবেই তাদেরকে হত্যা করে ওই তাদের করা গর্তেই তাদেরকে পুঁতে রাখা হতো। এভাবে বহু মানুষকেই নাকি এই বাড়ির বিভিন্ন জায়গা রয়েছে গর্ত করে করে এইভাবে মৃতদেহ পুঁতে রাখা হয়েছে, যাদের জানাজা হয়নি, গোসল হয়নি, এভাবেই নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে যখন মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায় আর এই যে বাড়িটা, যে এই বাড়ির মালিক ছিল, তো বুঝতে পারছেন যুদ্ধ শেষ হয়ে গেছে, তাদের তো অবস্থা এখন ভালো না, যেহেতু পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করছেন, এখন কি করা যায়, বাঁচতে হবে, চলে যেতে হবে এখান থেকে। তখন নাকি আর এক লোকের মাধ্যম দিয়ে এই আলিফ ভাইয়ের দাদার কাছে খুব অল্প দামে বাড়িটা বিক্রি করে উনি দ্রুত এলাকা ছেড়ে চলে যান। আলিফ ভাইয়ের দাদাও চিন্তা করছেন, যাক এটা অল্প দামে জায়গা পাইছি, এরপরে উনি ওখানে ঘর বাড়ি তৈরি করা শুরু করছেন, থাকতে শুরু করছেন। মূলত এই জায়গাটা যখন কিছুদিনের জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছিল, যেহেতু এখানে এরকম অসংখ্য মানুষের লাশ রয়েছে যাদেরকে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, এইখানে অনেক শক্তিশালী জিনেরা এসে আস্তানা গেড়েছে, তারা তাদের জাদুবিদ্যার চর্চা করছে। তবে তারা শুরু থেকে তাদের অস্তিত্ব জানান দেয় নাই। এই যে এক একটা বাচ্চা, এই বাচ্চাগুলোকে তারা বলি হিসাবে নিচ্ছে, আর এটাতে তাদের উপকারী হচ্ছে। এদেরকে এখান থেকে পুরোপুরি তাড়ানো অসম্ভব। হুজুর অবশ্য ওই বাড়িটা বন্ধ করে দিয়েছিলেন এবং বলেছেন, যদি আপনারা এখানে থাকেন তাহলে সারা জীবন কিছু নিয়ম মেনে চলতে হয়, আর যদি এখান থেকে চলে যান তাহলে কোনো কথা নেই, থাকলে এটা করতেই হবে। উনি বিভিন্ন ধরনের রিচুয়াল করে দিয়েছিলেন। এছাড়া একটা বিশেষ জিনিস উনি বলেছিলেন, যে একটি মাটির সরা বা পাতিলের ঢাকনা, মাটির ঢাকনা, এটা সদর দরজায় ঝুলিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে কোনো ঝড় বাদলে এটা খুলে পড়বে না, ভাঙবেও না ইনশাল্লাহ, কিন্তু সাবধান, আপনারা কেউ এটা খুলবেন না। তো এটাও বলে দেন যে সবসময় বাড়িতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আর এই বাড়িতে একটি কাঁটাযুক্ত গাছ, মানে যেই গাছে কাঁটা থাকে এমন গাছ লাগিয়ে রাখতে হবে। ওই গাছ মারা যদি যায় সাথে সাথে আরেকটা গাছ লাগাতে হবে, বা একাধিক গাছ লাগিয়ে রাখতে হবে। কখনো আপনারা নিজে থেকে সেই গাছ কেটে ফেলবেন না। আর একটা সাইড দেখিয়ে দেন যে এই সাইড দিয়ে আপনারা খুব কম চলাচল করবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। এরপর থেকে সমস্যা অনেকটাই কমে যায়। আর এরপর এই আলিফ ভাইয়ের আম্মু আবার যখন গর্ভধারণ করে এবং স্বাভাবিকভাবে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন এই আলিফ ভাইয়ের বড় ভাইয়ের জন্ম হয়, এরপরে আলিফ ভাইয়ের জন্ম হয়। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন